রিক্রুটমেন্ট। টোটাল পোস্ট হচ্ছে 125। আমি স্টেজও সেখানে গঠন করব। টুরিস্টদেরকে আকৃষ্ট করতে সেখানে আমাদের বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস, যে ড্রেস পরে বাইরের লোকজন, আমাদের রাজ্যের লোকজন ছবি তুলতে পারবে, ধাওয়া থাকবে খাওয়ার ব্যবস্থা করার জন্য, এবং আমাদের রাজবাড়ির ভিতরে যে লেক, এই লেকের মধ্যে বোটিং এর ব্যবস্থা থাকবে। আমরা খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার উদ্বোধন করব এবং এই জায়গাটাকে শনিবার এবং রবিবার, এই দুটো দিন এই জায়গাটার মধ্যে যেন পর্যটক এবং আমাদের রাজ্যের মানুষ যেন সময় সেখানে পাস করতে পারেন এবং একটা আনন্দ উৎসবে যেন বিকেল থেকে রাত 9টা পর্যন্ত মেতে উঠতে পারেন সবাই মিলে, সেখানে আমরা সেই পরিবেশ আমরা করব। তো ট্যুরিজম দপ্তর থেকে এটা সে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে উইকেন্ড ট্যুরিস্ট হাব। আমরা এই জায়গাটাকে উইকেন্ড ট্যুরিস্ট হাব হিসেবে চিহ্নিত করব এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে বাইরের যেমন আমাদের কলকাতায় ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি ছেলে মেয়েদের জন্য, সেখানে বিভিন্ন সময়ে নাচ গান, আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যবসায়ীরা বসেন। এটা একটা মেলার মতো থাকবে এবং এখানে হাজারো হাজারো মানুষ উপস্থিত হবে, যার জন্য এটাকে নো এন্ট্রি জোন হিসেবে শনিবার এবং রবিবার আখ্যায়িত করা হবে। সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত, আজকে অনেকদিন বাদে ক্যাবিনেটের ব্রিফিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ক্যাবিনেট মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। সেখানে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for recruitment of various categories of posts under revenue department and land records, directorate land records department, যা রেভিনিউ দপ্তরের অধীন। কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার ASO, কানুনগো, আমি এবং সার্ভেয়ার, এই 4খানা পোস্টে টোটাল রিক্রুটমেন্ট হবে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার যে ASO, তার পোস্ট আছে 6খানা, কানুনগোর পোস্ট আছে 10খানা, আমিন পোস্ট আছে 125খানা এবং সার্ভেয়ারের পোস্ট হচ্ছে 5খানা। অর্থাৎ ল্যান্ড রেকর্ডস যে দপ্তর রেভিনিউ দপ্তরের অধীন, সেখানে রিক্রুটমেন্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, টোটাল পোস্ট হচ্ছে 125, আমিন, সার্ভেয়ার 5, কানুনগো 10, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ASO 6, অর্থাৎ 146খানা পোস্ট নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের যে 6খানা পোস্ট এবং কানুনগোর যে 10খানা পোস্ট, আপনারা জানেন এগুলো ফিডার পোস্ট। এই পোস্টগুলো TPSC-র মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে। আর আমিন এবং সার্ভেয়ারের যে পোস্ট, সেগুলো দপ্তর, কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট, সেটা তার দপ্তরের পরীক্ষার মাধ্যমে সেই রিক্রুটমেন্ট হবে। টোটাল 146খানা পোস্ট, আমিন 125, সার্ভেয়ার 5, কানুনগো 10 এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 6। চাকরি সংক্রান্ত আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে এবং তারা সেখানে সহমত পোষণ করেছেন এই 146খানা রিক্রুটমেন্ট পোস্ট বিভিন্ন পদে। আজকে সিদ্ধান্ত হয়েছে summoning of second session of 13th Tripura Legislative Assembly under Law Department
আপনারা জানেন যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে এবং 13তম ত্রিপুরা বিধানসভা তার সেকেন্ড সেশন 7 জুলাই থেকে শুরু হবে। 7 জুলাই আসন্ন। এই 7 জুলাই থেকে আমাদের 13তম বিধানসভা দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং এটাকে আপনারা বাজেট সেশনও বলতে পারেন, কারণ তার আগে নির্বাচনের পর সরকার গঠিত হওয়ার পর ভোটন অ্যাকাউন্ট হয়েছে, সাপ্লিমেন্টারি পেশ হয়েছে এবং এটা ফুল ফ্লেজেড বাজেট যে আমাদের হবে, সেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে 7 জুলাই থেকে। এই সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, ট্যুরিজম ডিপার্টমেন্ট আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। উইকেন্ড ট্যুরিস্ট হাব আমাদের উজ্জয়ন্ত প্যালেস, আপনারা জানেন যে এটা একটা ঐতিহ্যশালী এবং ত্রিপুরার রাজরাজাদের কীর্তি ঐতিহ্য বহন করছে এবং এটা হেরিটেজ বিল্ডিং। তার সামনে যে বর্তমানে ছোট পার্কখানা রয়েছে, সেখান থেকে তুলসীবতীর গেট মানে জ্যাকসন গেট পর্যন্ত, রবীন্দ্র ভবন চমুনি, আর ওইদিকে শেরওয়ালি যে সুইটসের যে হাউস দোকান, ওমেন্স কলেজের আগের যে চমুনি, প্রতি শনিবার এবং রবিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্যটন দপ্তর যে শনিবার 4টা থেকে বিকেল 9টা পর্যন্ত এবং রবিবার 4টা থেকে 9টা পর্যন্ত এটা থাকবে নো এন্ট্রি জোন। এখানে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। আপনারা দেখবেন বাইরের রাজ্যে যেমন মল রোড, এমজি রোড, বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশন গুলো রয়েছে, সেখানে রাস্তার মধ্যে নো এন্ট্রি জোন থাকে এবং যারা টুরিস্টরা তারা সেখানে এসে কেনাকাটি করে আনন্দ উৎসবে মেতে ওঠে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাজবাড়ির সামনে যে জায়গাটা, সেখানে আমরা আরো নতুন সেফটি পয়েন্ট করব। যুবক যুবতীরা তারা লাইভলিহুড আর্ন করতে পারবে ব্যবসার মাধ্যমে। আমাদের সঙ্গীত শিল্পী যারা আইসিএ দপ্তরের সঙ্গে কথা বলে আমরা এমপ্যানেল করব কিছু সঙ্গীত শিল্পীকে, যারা এখানে শনিবার এবং রবিবার তাদের গান পরিবেশন করবে। হিন্দি, বাংলা, কব্বরক বিভিন্ন ধরনের গান থাকবে, তারা সেই গান পরিবেশনা করবে এবং তারা অর্থ উপার্জন করবে, ব্যবসায়ীর অর্থ উপার্জন করবে, টুরিস্টরা সেখানে আনন্দে মেতে উঠবে, আমাদের রাজ্যের মানুষ সেখানে একটা টাইম পাসের জন্য সেখানে যাবে, আনন্দে মেতে উঠবে এবং এটা উৎসবের মেজাজ শনিবার এবং রবিবার সেই জায়গায় পরিলক্ষিত হবে। তো প্রিলিমিনারি এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং রাজবাড়ির ভেতরে আপনারা জানেন যে আমাদের লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা, টিকিট সিস্টেম থাকবে। লাইট এন্ড সাউন্ডের সেখানে আনন্দ নিতে পারবে তারা, রাজাদের ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে। আমাদের রাজাদের বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে আমরা সেখানে রাজাদের স্ট্যাচু স্থাপন করব। আমাদের বোটিং সিস্টেম থাকবে জলের মধ্যে, যারা বোটিং করতে চায় তারা বোটিং করতে পারবে। আমরা ভেতরে ফার্স্ট ধাবার মতো ব্যবস্থা করে দেব, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং সবটাই হবে টিকিট ব্যবস্থার মাধ্যমে, টিকিট সিস্টেমের মাধ্যমে। যাতে করে গভর্নমেন্টের যেমন রেভিনিউ আসবে, ঠিক তেমনি বেকারদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেখান থেকে তারা শনিবার এবং রবিবার ভালো ব্যবসা তারা করতে পারবে। তার জন্য আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। কারণ এমনিতেই শনিবার বিকেলের থেকে মানুষ একটা ছুটির মেজাজে চলে আসে, রবিবার পূর্ণাঙ্গ ছুটি। তাই এই দুটো দিন যাতে কচি কাঁচা শিশুদেরকে নিয়ে সেখানে অভিভাবকরা, মায়েরা, বাবারা যেন তারা যেতে পারেন, যুবক যুবতীরা যেন যেতে পারেন এবং একটা টুরিস্ট হাব হিসাবে, উইকেন্ড টুরিস্ট হাব হিসাবে তাই আমরা সেটা নামকরণ করেছি। বাইরের রাজ্যের অনুকরণে আমাদের এইটা চলবে। পরবর্তী সময়ে আমরা দেখব তার মধ্যে নতুন নতুন কি জিনিস আরো অ্যাড করা যায়, আমরা সেটা করব এবং নিত্য নতুন ভাবে এই জায়গাটাকে আরো অ্যাট্রাকটিভ করে তোলার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রশাসনের, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। অলরেডি আমার অফিসিয়াল চেম্বারে রাজ্য পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার, ডিএম ওয়েস্ট, আমাদের এসপি ট্রাফিক, এসপি ওয়েস্ট, তাদের সঙ্গে মিটিং হয়েছে, ট্যুরিজমের আধিকারিকদের সঙ্গে মিটিং হয়েছে। প্রত্যেকের সঙ্গে মিটিং এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটাকে আমরা
সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার উন্মুক্ত করে দেব। ইনভেন্টরি জোন থাকবে, কোথাও রেভিনিউ ভবন থেকেও ঢুকতে পারবে না, নর্থ জ্যাকসন গেট থেকেও ঢুকতে পারবে না এবং শেরেবালির পয়েন্ট থেকেও ঢুকতে পারবে না। এখানে শুধু মানুষ পায়ে হেঁটে চলাফেরা করবে বিকেল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত। এবং আমাদের আজকে ক্যাবিনেটে বিষয়ে আলোচনা হয়নি, কারণ এখন টিপিএসসি তে যাবে, সিদ্ধান্ত নেবে দপ্তরও, তো নোটিফিকেশন দেওয়ার আগে আমরা সেই বিষয়ে আলোচনা করব। পিআরটিসি যে ইস্যুটা, এটা আমরা সেপারেটলি মুখ্যমন্ত্রী কনসেপ্ট দিয়েছে যে বিষয়টা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো হেন্সফোর্থ আমাদের চেষ্টা থাকবে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পায়। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও 5জনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো 5জন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে 4জনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন, এখানে যারা জীবিত যাচ্ছেন বা জীবিত যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আবার তারা খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তারপরে ইভেন যদি পরিবারের ভরণ পোষণে কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। না দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন,
ওনাকে নিয়ে আসা হয়। তো আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মী বিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণগঞ্জ সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে, যারা জীবিত যাচ্ছেন বা আইজিএম যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং। তো প্রায় 1টা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে, আমাদের বিশালকা সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেক নিবারণ দে, উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। তো আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মী বিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণগঞ্জ সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে, যারা জীবিত যাচ্ছেন বা আইজিএম যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো।
দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি। ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে। আরেকজন স্টেবল আছেন, তারপরও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন, এখানে যারা জীবিত যাচ্ছেন বা জীবিত যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আবার তাদের খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি। ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো
তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি, আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে যারা জীবিত যাচ্ছেন বা আইজি হচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আবার তারা খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয় সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুদ্ধ সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাত আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার অজয় বয়ান দিয়ে দিন ব্রড ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও 5জনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবীর, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি, আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে যারা জীবিত যাচ্ছেন বা আইজি হচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আবার তারা খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয় সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো।
দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, তাই প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুদ্ধ সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার বাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি। ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর ব্রজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন, এখানে যারা জীবিত যাচ্ছেন বা জীবিত যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা আমরা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তারপরে ইভেন যদি পরিবারের ভরণ পোষণে কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নাম, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, তাই প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুদ্ধ সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার বাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি। ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর ব্রজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনারাও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি, আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে যারা জীবিত যাচ্ছেন বা আইজিএম যাচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণ কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজ সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশালগড় সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে 5জনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্বলক্ষ্মী বিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণগঞ্জ সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনারাও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি, আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে যারা জীবিত যাচ্ছেন বা আইজিএম যাচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা তাকে ইভেন যদি পরিবারের ভরণ পোষণ কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবাবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজ সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো।
দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। তো আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার অজয় বয়ান হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবীর, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার, ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন, এখানে যারা জীবিত যাচ্ছেন বা আইজি যাচ্ছেন, ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আবার তারা খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র কোনো প্রয়োজন হয়, সেটা আমরা তাকে বলবেন। যদি পরিবারের ভরণ পোষণে কোনো কিছু থাকে, সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন, ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশুল্ক সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। তো আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার অজয় বয়ান হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবীর, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
তো 5 জন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে তার মধ্যে 4 জনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি, আর বাকি যারা ইনজুর্ড আছে এখানে যারা জীবিত যাচ্ছেন বা জীবিত যাচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি যাতে আপাতকালীন খরচটা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র কোনো প্রয়োজন হয় সেটা আমরা তারপরে ইভেন যদি পরিবারের ভরণ পোষণে কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDR নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নাম সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘি জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা देशेर एक अन्यतम नजिर होबे। एक बहुत बड़ा चैलेंज है। बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है। वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है। खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा।
और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? आप क्या देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से ईयर के दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेल्थ का काम है, प्रधानमंत्री जी का नंबर मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के में बिजली कैसे हो, गरीब घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना खाने के लिए गैस के हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ मुख्यमंत्री जी और अपने मेयर तीनों को इसके बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है। वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहाँ पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सोल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? आप क्या देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा
और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार वो हैं, दिसंबर से ये माह ईयर के दिसंबर के end तो तक। दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শহরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালা স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। Zutana Kurumka, Animung Gubimala Tripura, and Sabrum Girls SS School of Porio, and Imbalo Madumigo, Charsho Josuti Mane Pasunga, and Ani Library Emukang, Science Life Pornamusu, Ani Men Emukang, Science Life Pornaito, and our prisoner, Super 30 exam by preparation Laito, Nini Babun Munklay, Horiki Sutripura. Ini ঠিকানা ক্লাব কামি র Magrum Acharji Para. Bisarata saina pone ya jongklai porena ni jogota kare rang paisa ni sumisa aba nobara matongo nobara ni sumisa sarana ni machi khuna bisorang thango abani bai angklai phareya bole সাতো পরিণাম sana ta poreni musu obalai saista ma poreni musu সামুং হুমুকলে তো খাইলে je samu humung ma khlani no kan tang phule harong romai bo phule hurok khlai phule নিনি বসাকলে মাপসু বাসি mak thambera busa mak thambo সাকলাইয়া মানে সরকার থাইয়া কিসা হেল্প টেল মাংলাই দিছি গভর্নমেন্ট বা রুলিং গভর্নমেন্ট যারা তোমায় বন্ধ কিসা হেল্প মাংলাই আনি সানা আর কিসা কিছু উক্তি সামানাই ফেলে। नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई पढ़नाय एवं बर्तमान ब सुपर 30 ब एंट्रेंस नि प्रिपारेशन नाय दङ আর একটা করম খাবো তো মাধ্যমিক রনাই পরে বিনে এম अंखा साइंस लाई पढ़नाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेजनि आसारजी पाराव बिनि बासिन्दा ब होख्लाय इनकाम सोर्स अंखा शुधुमात्र जुमनि ऊपर जुम काल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकजन गर्व हिसाबै जों गर्वबोध खालायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরার ফাইকা বা একটা সাক্ষাৎ খালাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স মানখা আপনি বাগৈ জিং পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলির তরফ থেকে যে যারা নাইতুংনাই চিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই যাও আইন কয়েকটা কৌসাইনা
ani ji ra kisu sani hine chance maka bonang saka khumka 이 보타북 사브룸 갈치시 슬로 스쿨로 호스텔 데도 এই মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পেখাবো হোস্টেলে না মা খুশি নাই 이 사브룸 비니 스쿨 바이 비니 কামি বা পারা বুসু কিলোমিটার উনে একটা ইব তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা সরিদে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। Isutana Khurumka and among Gubimala Tripura and Sabron Girls SS School for you. I invite Madamigo, Charsho, Joshua Mane Pasunga, and Annie Library Emukang, Science Life for Namusu, Annie Men Emukang, Science Life for Naito, and our prisoner, Super 30 exam by preparation Naito. Nini babun mungklay? Horikishu Tripura. 이미 티가 나클라 보러 가미로 마그룸 아차지파 사라도 사이나 보내야 정클라이 포렌난데 주저거다 그래랑 पैसानि समस्या आबा नबारा मातङ नबारानि समस्या सारायनानै मासे खनानै बिसोरां थाङो आबानि बाय आंख्लाय फारिया बले 사토 포린다 무슨 사나도 포렌니 무수 오발라이 사이스타마 포렌니 무수 사몽 홍클레 또 클라이레 저 사몽 홍클마 클라니 너 깐땅 플레 하롱로 마이 보 플레 호로 클라이 플레 니는 뭐 사클라 마우수 바시 막 탐베라고 사막 탐보 সাকলাইয়া মানে সরকার থাইয়া কিসা হেল্প টেল মাংলায় দিছি গভর্নমেন্ট বা রুলিং গভর্নমেন্ট যারা তোমায় বন্ধ কিসা হেল্প মাংলায় আনি সানা আর কিসা কিছু উক্তি সামানাই প্লে নমস্কার ইম্বার গোপীমালা ত্রিপুরা সাবরম হাই সেকেন্ডারি স্কুলনি মাধ্যমিক এক্সাম রেখা ব মাধ্যমিক এক্সাম 464 নম্বর বাংখা মানাই পরে বিনি যে এম অংখা ব সায়েন্স লাই পড়ে নাই এবং বর্তমান ব সুপার 30 ব এন্ট্রান্স নি প্রিপারেশন নাই দङ আর একটা করংখা ব তো মাধ্যমিক রনাই পরে বিনি এম অংখা সায়েন্স লাই পড়ে নাই কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসাজি পারাব বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স অংখা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশন উপর ডিপেন্ড খাই চলিও তাবো যে जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकजन गर्व हिसाबै जों गर्वबोध खायो এবং বিনি বফা যে বিনি এমনো কতটুকু সাকসেস খায় না অববা একটা প্রশ্ন আপন ভাই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাখার খালাকা এবং বিনি বিসিংতে আঙ্গ সানানা একটা চান্স পানখা আপনি বাগাই जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় on behalf of the Gopimala family তরফ থেকে যে যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই যাও আই কয়েকটা কক্সাইনাং আনি জি কিছু সানি হিনে চান্স মাকা বনাং সাকা খুমকা 이 보타북 사브룸 갈치시 슬로 스쿨로 호스텔 데도 এই মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পেখাবো হোস্টেলে না মা খুশি নাই 이 사브룸 비니 스쿨 바이 비니 কামি বা পারা বুসু কিলোমিটার উনে একটা ইব তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো
ওয়ারেন্ট ছাড়াই আপন ও জয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন ও জয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ও জয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন ও জয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন ও জয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ও জয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি আমরা মাল যাচ্ছে, আমরা তো কইছি গাড়া তোমরা কইতে হইব নাকি, তোমরা তো কমুনি, এই কথা কই আমার সামনে মাথাটা হয়ে গেছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ও জয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন ও জয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন ও জয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ও জয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি আমরা মাল যাচ্ছে, আমরা তো কইছি গাড়া তোমরা কইতে হইব নাকি, তোমরা তো কমুনি, এই কথা কই আমার সামনে মাথাটা হয়ে গেছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না খাওয়ানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকিয়ে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে ঢুকতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার দুইটা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবার ঘরে মাল রাখছে, এবার ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে।
কোনো কাগজ আছিল তাদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাসওয়ার্ড না ছিল, কোনো মহিলা কনস্টেবল আছিল না, আর 3 জন পুলিশের। আমারও ধাক্কা টাকা দিতে চাইছে, আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর একটা মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। রানি করলে মানুষকে হেউ চলতো, আমরা দিনে না দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 টাকা ইনকাম করে এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাবো, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোঞ্জাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তিতে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা-9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30টা প্রায় 1:00টার দিকে পুলিশ আইয়া তো কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এক জায়গায় ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল রাখছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি কাজ করবেন, আমরা করে আমরা মাল রাখছি, আমরা তো কইছি দেখো তোমরা কইতে হইব নাকি, তোমরা কমু নাকি, এই কথা বলে আমার স্বামীরা মাথা রাখছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই। আমি হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। ত্রিপুরা নিউজ 8। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে। অভিযোগ, মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষয় বোতল দিয়ে দিবার লাগি মারা যাব। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনি স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছেন? মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় বোতল পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু
ক্ষুদ্র চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই, তখন তারা যখন দিত না থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নিতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ে জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে। অভিযোগ মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, আর কিছুই চাইল না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষের বোতল পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই, তখন তারা যখন দিত না থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন উচিত। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা
অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছে। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো উপযুক্ত নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিউর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিউর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিউর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিউর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিউর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিউর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিউরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা
বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা পেলিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন এটি কতদিন সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময়। ডেটটা কত সময়? ডেটটা কি হয়েছে? বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখে নিয়েছিল। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন? নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটাকে। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিটিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক পাশে নিয়ে জানালেন, প্রায় 8 ঘন্টা সময় খরচ করে জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাড়ির কোন জায়গা থেকে রক্ত হচ্ছে সে বিষয় খুঁজে 12-3 ঘন্টার বেশি সময়। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালের চিকিৎসকদের দাবি হচ্ছে, আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওরও ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তার উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরের শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে
পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙা, শোকেস ভাঙা, ভিআইপি গুলি ভাঙা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণাংশ যাওয়ার কথা আগরতলা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার সাথী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছে বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙা, শোকেস ভাঙা, ভিআইপি গুলি ভাঙা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণাংশ যাওয়ার কথা আগরতলা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার সাথী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা কতদিন তো গরম আসলো, গরমে মানুষের অসুবিধা হয়েছে, মনে বৃষ্টিটা মনে ভালো হয়েছে, সবার লেগে ভালো হয়েছে।
বৃষ্টি আছে, বৃষ্টি যাই না, বাচ্চা চলে আসে অসুবিধা গরমে। কিরকম লাগছে? হ্যাঁ লাগতেছে ভালো লাগতেছে। বৃষ্টিটা অনেক তো ভালো হয়েছে সবাই লেগে, বৃষ্টিটা আরো হইলে আরো ভালো। কতদিন তো গরম আসলো, গরমে মানুষের অসুবিধা হয়েছে, মনে বৃষ্টিটা অনেক ভালো হয়েছে সবাই লেগে ভালো হয়েছে। বৃষ্টি আছে, বৃষ্টি যাই না, বাচ্চা চলে আসে অসুবিধা গরমে। কিরকম লাগছে? হ্যাঁ লাগতেছে ভালো লাগতেছে। বৃষ্টিটা অনেক তো ভালো হয়েছে সবাই লেগে, বৃষ্টিটা আরো হইলে আরো ভালো। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটো দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু, সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া, সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে, আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইন টু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ, মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে, আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর ওনার যে কার্যকাল, সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস, মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে, সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুরে আসলাম এখানে, তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে।
এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রী জি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু বিষের বোতল পাচ্ছে, চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল জানটা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিরা রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর সমস্যা
আরে শুনেন এইসব ব্যাপারে জানি না এর বয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনেই জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেন। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো উপযুক্ত নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলো করা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময়। ডেটটা কত সময়?
বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে এখানে হয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন না না নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটাকে। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রায়ত ত্রিপুরার গোপীমালা হোটেলে থেকে পড়াশোনায় অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী গোপীমালা চাই শিক্ষা নিয়ে পড়াশোনা আশা বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করছে চরম দারিদ্র এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শহরে কোনো ব্যক্তি এগিয়ে সাহলিক গোপীমালাগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনা গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। এবং গোপীমালা ত্রিপুরা ang sabrong SS Koreo ang imbalo marigo 460 mani phanga ang anilai be mukhang science lai pormusu ani men ima science lai nai to the present superte exam ne by preparation lai to nini babung klai ki sutripura nini kanak labo kan kamiro malum acharji pa besata saina pona jang klai Porena jogota kerang paisane somsa ba nobara matungo nobara ne somsa nale masina kunane bisorang thanga bani ba ang khariya ble so porena mo sana poreni to ba saista ma pore so samung kle to khlaile so samung ma khlani no tan tang phle harong ra bo phle ho khlai phle ninu ba sama su basi thambero saya maniskan thaya isa help tel mai disi government ruling men jara tumai bhai kisa help mai ani na ar kisa tukti samanai ple नमस्कार बरो गोपाला त्रिपुरा साबरम हाई सेकेंडरी स्कूल नि माध्यमिक एग्जाम रखा व माध्यमिक एग्जाम 464 नंबर मांखा मानाय पर निजे एम अब साइंस पढ़नाय बर्तमान अब 30 एंट्रेंस ने ही प्रिपरेशन दो और একটা কথা তো মানিক রপরে বিনে এম সায়েন্স লাই পড়েন কিন্তু বিভা গ্রুম এডিসি বিলেনি আসাজি পারো বিনে সিন্ডা ব হোকলাই এক ইনসোর সংখ্যা শুদ্ধ জুমনি উপর এম কাল্টিভেশন উপর ডিমপ্লাই চলি তাবো যে পারা প্রতিবেশী বা চংব বাখাকা চিনা একজন গর্ব হিসেবে গর্ববোধ খাই এবং বিভাজে বিভিন্ন কতটুকু সাকসেস খাইনা অবটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাবক প্রেমন্দ ত্রিপুরায় রফাই বই একটা খারখাল রাখা বিনি বিসিংতে বসানা একটা সালমান খা কোনি বই যে পারা প্রতিবেশী বা গার্ডিয়ান অভিভাবক হিসাবে বিনা মামাবক লাইও আনবে একটা ড্রেস তোমায় অন বিহাফ অফ গোপীমালা ফ্যামিলি তরফ থেকে যে নাইতু নাইছি তাকে 다 help 클레마카 인클레자 아이타 곡사이나 아니지 기초 산이 스타스마카 보나사카 이 보타부 사브룸 알시시슬로 스쿨로 흘러도 이뭐 আমি পর্যন্ত হোস্টেল সংখ্যা তারপর রেজাল্ট দেখা বসতে না মাফুসি 이 사브룸 비니 스쿨 비니 কামি বা 500 কিলোমিটার একটা 이것도 মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন
বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है। बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है। वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड, न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है। खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है।
जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ওজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রে খবর, আপন ওজয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন ওজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ওজয়ের গোঞ্জাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তিতে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:00টার দিকে পুলিশ আইয়ে তো কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি কই কাজ করবেন, আমরা বলে ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইছি এটা তোমরা কইছি নাকি, তোমরা কমুনি এই কথা কই আমার স্বামীর মাথাটা খুলে গেছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না, কারণ আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না খাওয়ানোর তাহলে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে ঢুকতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটার ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল ওদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। কারণ আসছিল কোনো মহিলা কনস্টেবল আসছিল না, আর 3জন পুলিশের। আমারও ধাক্কা টাকা দিতে চাইছে, আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে? অফিসার। কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে হেউ চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাইব, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর?
থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেজ ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তারেরও প্রায় বর্ণংশ যাওয়ার কথা। ভাবছি মঙ্গলবার ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 বুড়ি 4 বুড়ির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? ও আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন নাকি ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুমের থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু, সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া, সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে, আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে ত্রিপুরা না শুধু,
এখান থেকে সাউথ ইস্ট এশিয়া এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগছে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন। তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে গঙ্গাসাগরে, মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরে যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষয় বোতল দেওয়া দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে বিষয় বোতল পাচ্ছে, চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল।
চান্দা বাঁচানোর লাই তখন তারা যখন দিত না থাকতো না তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নিতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোন কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেন। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা
ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিউর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিউর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিউর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিউর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিউর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিউর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিউরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ট্যান্ডগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা গত সময় ডেট হয়েছে। বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে কত তারিখ? 25 তারিখ। আর এখানে এনেছে কত তারিখ? 25 তারিখে এনেছে। তাহলে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোস হতে হবে যে সমস্যা ডিজিজটা, আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা সহৃদয় কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुलुमका अनि मुं गुपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एस स्कुल पढ्यो। आं इबार माध्यमिक 464 माने फासंका। आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइफ फरायनांगौ। आंनि मेन एमखौ आं साइन्स लाइफ फरायनाय दं। आं दाबो प्रेजेन्टआव सुपार 30 एग्जामनि प्रिपेरेसन लाय दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ঠিকানাকলা বড় কামি র মাগরুম আচার্যপাড়া। বেচারাত সাইনা পড়াই जोंखौलाय फरायनानै जगता करे रां फैसानि समस्या आबा नबारा मा दङ नबारानि समस्या सारायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानि बाय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ परेनि मुसु अबालाय साइस्तामा परेनि मुसु सामुं हमक्ले तो खायलाय जों सामुं हमक्ले खायनि न कान तां फले हारंराव माइ बफले हौराव खायफले
minimum sakla mapsu pasi mak thambe ra busa mak thambo সাকলাইয়া মানে সরকার থাইয়া কিসা হেল্প টেল মাংলায় দিছি গভর্নমেন্ট বা রুলিং গভর্নমেন্ট যারা তোমায় বন্ধ কিসা হেল্প মাংলায় আনি সানা আর কিসা কিছু উক্তি সামানাই প্লে নমস্কার ইম্বার গোপীমালা ত্রিপুরা সাবরম হাই সেকেন্ডারি স্কুলনি মাধ্যমিক এক্সাম রেখা ব মাধ্যমিক এক্সাম 464 নম্বর বাংখা মানাই পরে বিনি যে এম অংখা ব সায়েন্স লাই পড়ে নাই এবং বর্তমান ব সুপার 30 ব এন্ট্রান্স নি প্রিপারেশন নাই দङ আর একটা করম খাবো তো মাধ্যমিক রনাই পরে বিনি এম অংখা সায়েন্স লাই পড়ে নাই কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসারজি পাড়াও বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স সংখ্যা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশনের উপর ডিপেন্ড খাই চলিও তাবো যে जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकदम गर्व हिसाबै जों गर्वबोध खायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় রফাইকা বা একটা সাক্ষাৎ খালাকা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স মানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় on behalf of the Gopimala family তরফ থেকে যে যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কইনা আনি জি কিছু সানি নি চান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুলে হোস্টেলে দেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পাইখাবো হোস্টেল না মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার ওনে একটা ইবো তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা
দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তিতে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার
শুক্রবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা মানে ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:00টার দিকে পুলিশ আইয়ে তো কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল রাখছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি কাজ করবেন, আমরা করে ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইতে গেলে তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি এই কথা কই আমার স্বামীর মাথাটা গেছে। আমি তো একটা বাড়িও দিতে পারতাম না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে ছন রাখছি, ছন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিল্পে গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তাদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলেও কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে, আমি কি জানি যদি একটা মহিলার কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপনও চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে হেউ চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাইব, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামা কষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরের শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, তার পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে উঠা দেখি অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেজ ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কর্তা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণমুখে যাওয়ার কথা, ভারতী মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ হইব প্রায় 3-4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকাটা কি চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংকে থেকে?
আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুমের থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে আপনার কিরকম লাগবে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যে সব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে
বাংলাদেশ যাবে, গঙ্গাসাগর মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কিনলে বিষয় বোতল পাচ্ছে। চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছে। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর সমস্যা এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেন। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্তার আর্টেরিওসিসের মানে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাদের ছিল 14 দিন এবং তার ওজন ছিল 2.8। এত ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওর ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তারপরেও সবাই বিবেচনা করে ডক্টর রাকেশ দা এবং আমাদের পুরো টিম এটা বিচারচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরে নেওয়াও পসিবল না। বাচ্চা মানে এবং ট্রেনে যাতায়াত করার মতো অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি অপারেশনের করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 3%। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মধ্যে আমরা ওর যে পিটা ছিল, যেটা ডাক্তার বন্ধ হয়েছিল, সেটা আমরা স্ট্যান্ডের মাধ্যমে 2 স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তার সঙ্গে সঙ্গে বাচ্চা স্যাচুরেশন 30% থেকে জাম্প করে যায় 85% এবং রেসপন্স হয়ে ওঠে এবং অনেকটাই কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিউর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিউর ছিল। আমি ডক্টর রাকেশ দাস আমাদের একটা টিম এর মধ্যে প্রায় থেকে 2.5 ঘন্টা প্রসিডিউর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি এবং এই প্রসিডিউর ত্রিপুরা তো আগে কখনোই পারফর্ম হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা রিয়েল প্রসিডিউর, কেননা এত ছোট বাচ্চার যে প্রসিডিউর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু এর মধ্যে ওরা এই প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে প্রসিডিউরটা আমরা করতে পেরেছি। এখন সেটাকে প্রথম তো ইন্টেনসিভ ট্রিটমেন্টে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যে আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা ট্রিট করছি, করে তাকে একটা ওয়ার্ডেও শিফট করছে। তো আমরা বিবেচনা করছি দিনের মতোকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তবে একটা জিনিস বলে না, এটা একটা পার্মানেন্ট প্রসিডিউর, একটা পেরিয়েডিক স্টেপ প্রসিডিউর বাচ্চাটাকে বাঁচানোর জন্য। বাচ্চার বয়স যখন 3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে তাকে কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। 14 দিনের দিন বাচ্চা কথা বলছেন, মানে সেটা ওর 2-3 বছর বয়সে ওকে সাপোর্ট করে চলে যেতে পারে। বাচ্চা তখন এখন সমস্যাটা কি, বাচ্চার ওজন যখন 0.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটা বাচ্চার হার্টের উপর রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট এক ছোট থাকে, একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি ওর সাকসেস রেটও হয়, ওর কমপ্লিকেশনও কমে যায়। পসিবল থাকে যে একটা অপারেশনের মাধ্যমে তাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই বলছি, 2 ইয়ারের উপরে আবার লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়েছে, যে ছিদ্রটা পুরো হয়নি, সেটা ওপেন হয়ে দেওয়া হবে। এটা করা হয়েছে কতক্ষণ সার্জে? 2.5 ঘন্টা। তার 25 থেকে 3 তারিখ তো আপনারা নিউ কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম ডায়াগনোস হতে হবে যে রেজিস্টার
সংখ্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো জিনিস এগুলোর ব্যবস্থা কি করে। তো আমরা সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। Isutano Kurumka, Animung Gubimala Tripura, Ang Sabrong Girls SS School Porio, Ang Imbano Madhumigo, 464 Mane Pasunga, Ang Ani Library Emukang Science Life Pornamusu, Ani Men Emukang Science Life Pornaito, Ang Tawa Presena, Super 30 Exam Never Preparation Lighto. Nini Babun Munklai? Horiki Tripura. Ini ঠিকানা কলে বড় কামি র মাগরুম আচার্য পাড়া বিছারাটা সাইনা পড়াই আছে খলাই পড়ানানি জগতা করে রাং পয়সানি সমস্যা আবার নবারা মাতং নবারানি সমস্যা সারানানি মাছে মাছে খনানি বিছরাং থাङो আবানি বাই আংলাই ফারিয়া বলে সাতো পরিণাম সানাটা পড়ানি মুসু বলাই সাইস্তামা পড়ানি মুসু সামং হুমকলে তো খাইলে যে সামং হুমকমা খাইনি ন কান্তাং ফলে harong romai bo phle horok khlai phle min bo sakla mapsu basi mak tham bera bo chamak tham bo saklaya mane sarkan thaya kisa help tel manglai disi government ba ruling government jara tumai bondho kisa help manglai ani sana ar kisa kuchu ukti samanai phle नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम उंखा ब साइंस लाई परेनाय एवं बर्तमान ब सुपर 30 ब एंट्रेंस नि हि प्रिपारेशन लाई दङ आर एकटा करमखा ब त माध्यमिक रनाय परे बिनि एम उंखा साइंस लाई परेनाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसाजी पाराव बिनि बासिन्दा ब होखला इनकम सोर्स उंखा शुधुमात्र जूम नि ऊपर जूम कल्टिवेशन ऊपर डिपेंड खाइ चलियो ताबो जे जों पारा प्रतिबेशी बा जोंबो बाखाखा चिनारनि एकदम गर्व हिसाबै जों गर्व बोध खायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খায় না অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক যিনি তাবুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাক্ষাৎ খালাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো কলাयो আনিবা একটা রিকোয়েস্ট তোমায় on behalf of the Gopimala family तरफ থেকে যে বনো যারা নাইতুনাই চিনি তাবুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক্সাইনাং আনি জি র কিছু সানি হিনিস চান্সমাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেল দেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পাইখাবো হোস্টেল ন মা খুশি নাই এই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার ওনা একটা ই তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে।
এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, न सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब किया? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा
और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ও জয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রের খবর, আপন ও জয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন ও জয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ও জয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তি দের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:00টার দিকে পুলিশ আইয়া তো কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইছি দেখো তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি, এই কথা কই আমার স্বামীকে মারতে যাচ্ছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না ফানোর কারণে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে আনার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাই সেরে এরপর আমার ঘর পিছনে ছন রাখি, ছন টন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট ফালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকের থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটার ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল আপনাদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। কারণ আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে দিতে পারেনি এমন করে। কে আসছিল ওইখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে আনিয়া দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না। হইতেও পারে, আমরা এটা কিন্তু ঠিক জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই মাসে আমার ডাক্তার ওর উপরে বর্ণগঞ্জ যাওয়ার কথা, আগরতলা ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে একা? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি অবস্থা যে ঘরের দরজাটা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে, হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া, সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে, আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে, ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটারের উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটারের মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে।
তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়, সেই দিকে কাজ হবে হচ্ছে। কাজ দেখলে তো এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যে সব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে কি করলে কি মারা যাবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছু চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় বোতল চাইছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল জানটা বাঁচানোর লাই। তখন তারা
দিত না থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপি নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর সমস্যা এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানীর জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে, আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনে এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে
পিডি এটা ছিল, যেটা ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ট্যান্ডগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময়? ডেট কিন্তু বলছি বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে 25 তারিখ। আর এখানে আনিয়েছে কত তারিখ? 25 তারিখে আনিয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোস হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালা স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एसएस स्कुल पढ्यो। आं इबारो माध्यमिक 464 माने फासुंका आं आनि लाइब्रेरी एमुखा साइन्स लाइ पढ्नामुसु अनि मेन एमुखा साइन्स लाइ पढ्नाइ तो आं ताबो प्रेजेन्ट सुपर 30 एग्जाम ने बाय प्रिपरेशन लाइ तो निनि बाबुनि मुंखलाय हरिकेश्वर त्रिपुरा निमी ठिकाना क्लब बर गामी र मागरुम आचार्यपा साराथ साइना पढनाया जोंखलाय फरायनानै जगता करे रां पैसानि समस्या आबा नबारा मा दङ नबारानि समस्या सारायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानि बाय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ पढनि मुसु अबालाय साइस्तामा पढनि मुसु सामु हुमुक्ले तो खलायलाय जो सामु हुमुक्मा खलायनि न कान्तां फले हारंग्रा माइ बफले हौरक खलाय फले
মিনবো সাকলে মাপসুক আছে মাক থামবের অবস্থা মাক থামবো সাকলাইয়া মানে সরকার থাইয়া কিসা হেল্প টেল মাংলাই দিছি গভর্নমেন্ট বা রুলিং গভর্নমেন্ট যারা তোমায় বন্ধ কিসা হেল্প মাংলাই আনি সানা আর কিসা চুক্তি সামানাই প্লে नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय पराय बिनि जे एम उंखा ब साइंस लाई पढ़नाय एवं बर्तमान ब सुपार 30 ब एंट्रेंस नि प्रिपारेशन नाय दङ আর একটা করম খাব তো মাধ্যমিক রনাই পরে বিনি এম উংখা সাইন্স লাই পড়নায় কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসারজি পাড়াও বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স সংখ্যা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশন উপর ডিপেন্ড খাই চলিও তাবো যে जों पारा प्रतिবেশী বা जोंबो बाखाखा चिनारनि একজন গর্ব হিসাবে जों গর্ববোধ খাইও এবং বিনি বফা যে বিনি এমনো কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাক্ষাৎ খালাকা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগै जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খাইও আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि तरफ থেকে যে বনো যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক্সাইনা আনি জি কিছু সানি নিস্তান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেল বেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পেখাবো হোস্টেলেনো মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার উনা একটা ই বতো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা
দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, न सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब किया? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ওচয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন ওচয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন ওচয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ওচয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার
বুধবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা মানে ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30টা প্রায় 1:45টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এখন ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল আসছে, আমরা কাছে ইনফরমেশন আসছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলে ইনফরমেশন আমরা মাল আসছে, আমরা তো কইতে গেলে তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি এই কথা বলে আমার স্বামীর মাথা যাচ্ছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু করতাম না। আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকতে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে আনার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে ছন রাখছি, ছন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট ফালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিলচর গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। কারণ আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশে আমারও ধাক্কা টাক্কা দিতে চাইছে। আমি একটু জনিকা যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে দিতে পারেনি এমন করে। কে আসছিল ওইখানে? অফিসার কার নেতৃত্বে? এটা আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেজ ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কর্তা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর উপরে বর্ণমুখে যাওয়ার কথা আগরতলা ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 বুড়ি 4 বুড়ির মতো। এই জায়গাটা কি নাম? গোকুলপুর মিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না?
বাড়িতে ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইন টু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগর
মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রী জি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনা রানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকুরির অফার ছাড়তে বিপত্তি উচ্ছেদ চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যান। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, আর কিছু চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় বোতল পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এটা তাহলে একটু চাকরি চাইলো তা বাঁচানোর লাই। তখন তারা দিত না, তার বিষের বোতল চাই। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়ক হিসেবে নিযুক্ত পাবে তার, কিন্তু সেই আশায় পরিণত ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান পুতুল পাশা সহ বিলুনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নিত্যরণ মজুমদারের সাজিতে উনি অভিযোগ এলাকার বিজেপি কর্মী বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখ না জানিয়ে মহারাজ চাকুরির নাম লিস্ট পাঠানো বলে চাকুরিকে বঞ্চিত অসহায় রঞ্জিত্রী দেখা, এমন গুঞ্জন সর্ব। এই ক্ষোভে সকাল 10:30 নাগাদ পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুর দাবিদার রঞ্জিতের পরিবার সহ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপি নেতা কর্মীরা সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি উঠছে। দেখার বিষয় এই বিষয়ে জলদূর বা কোন দিকে করায়। এর বইতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, পুরা নিউজ 8।
রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময়। ডেটটা কত সময়? ডেট কিন্তু বলছি বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে কত তারিখ? 25 তারিখ। আর এখানে কত তারিখ? 25 তারিখে। তাহলে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন? না,
নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোস হতে হবে যে সমস্যা ডিজিজটাকে। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শহরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एसएस स्कुल पढ्यो। आं इबार माध्यमिक 464 माने फासंका। आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइफ फरायनांगौ। आंनि मेन एमखौ आं साइन्स लाइफ फरायनाय दं। आं दाबो प्रेजेन्टआव सुपार 30 एग्जामनि प्रिपेरेसन लाय दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ঠিকানাকলা বড় কামি র মাগরুম আচার্যপাড়া। बेसाराथ' साइना फरायनाया जोंखौलाय फरायनानैसो जगता करे रां फैसानि समस्या आबार न'बारा मा दङ न'बारानि समस्या सालायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानिफ्राय आंखौलाय फारिया बले सातो परिणाम सानाथ' फरायनि मोसौ अबालाय साइसथामा फरायनि मोसौ सामुं हमख्ले तो खालायले जों सामुं हमख्ले माखानि न'आव गानतां फले हारं माइ बफले हराव खलायफले minum sakla mapsu basi mak thambera busa mak thambo saklaya mane sarkan thaya kisa help tel manglai disi government ba ruling government jara tumai bonde kisa help manglai ani sana ar kisa kuchu ukti samanai ple नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साब्रम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम उंखा ब साइंस लाई परेनाय एवं बर्तमान अब सुपार 30 ब एंट्रेंस नि प्रिपारेशन लाई दङ आर एकटा करमखा तो माध्यमिक रनाय परे बिनि एम उंखा साइंस लाई परेनाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसारजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स उंखा शुधुमात्र जुम नि ऊपर जुम कल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिबेशी बा जोंबो बाखाखा सिनारनि एकजन गर्व हिसाबै जों गर्व बोध खालायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক যিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় রফাইকা বা একটা সাক্ষাৎ খালাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जिं পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि তরফ থেকে যে যারা নাইতুং নাইচিনি ताकुकते बुकुक सं किसा हेल्प जदि खालायमाखै हिंख्लाय जाओ आइ कयेकटा कौसायना आं आनि जि किसु सानि ने चान्स माका बनां साखा खुमका इ बुताबुक साब्रुम गालसि सेसलो स्कुलो हस्टेल देतो इ ब माध्यमिक पर्यन्त तो हस्टेल दंखा ताबो तो रिजाल्ट लइ बेखाबो हस्टेलनो मा खुसिनाय इ साब्रुम बिनि स्कुल बा बिनि कामी बा पारा बुसु किलोमिटार उना एकटा इ ब तो मोर देन प्राय 30 किलोमीटर एरकम ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা।
যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है। बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है। वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड, न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है। खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, न सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब किया? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने के वजह से
लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তি দের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45 দিকে পুলিশ আইসা কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলে আমরা মাল রাখছি, আমরা তো কইছি এটা তোমরা কইছি নাকি, তোমরা কমুনি এই কথা কই আমার স্বামীকে মারতে যাচ্ছে। আমি তো একটা বাড়িও দিতে পারতাম না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না খাওয়ানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে ঢুকতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আইছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে ছন রাখি, ছন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবার ঘরে মাল রাখছে, এবার ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল ওদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলেও কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশ আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন লোক চাই। আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হয়রানি করলে মানুষকে হেউ চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে ঘুরতে যাবো, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না।
হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরের শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেজ ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণংশ যাওয়ার কথা তলা ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 বুড়ি 4 বুড়ির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে, হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল।
তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ, মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে তো এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগবে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস, মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে, আমার জানা নেই এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগর, মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে।
আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কিনলে বিষয় রকম পাচ্ছে চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল জানটা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী রেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে, আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছে। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে
পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়া পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার সার্জারি বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিউর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিউর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিউর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিউর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিউর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিউর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিউরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিউর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিউর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায়, এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময়? ডেট কিন্তু বলছি তার 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোস হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা সহৃদয় কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुलुमगा आनी गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एस स्कूल पढ़ायो। आं इबार माध्यमिक 464 माने फासुंगा। आं आनी लाइफनि एमुखा साइंस लाइफ पढ़नामुसु। आनी मेन एमुखा साइंस लाइफ पढ़नाय दं। आं दाबो प्रेजेन्ट सुपार 30 एग्जाम नि बाय प्रिपारेशन लाय दं। निनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ঠিকানাকলা বড় কামি কামির মাগরুম আচার্যপাড়া। बिसाराथ' साइना पढ़नाया जोंखौलाय
फरायनानै जगत ताकरे रां पैसानि समस्या आबार न'बारा मा दङ न'बारानि समस्या सारायनानै मासे मासे हमनानै बिसोर आं थाङो आबानिफ्राय आंलाय फारिया बिले सातो परिणाम सानाथ' फरायनि मोसौ अबालाय साइसथामा फरायनि मोसौ सामुं हमक्ले तो खालायले जों सामु हमक्ले खालायनि न'आव कान्तां फले हारंराव माइ बफले हराव खालायफले निनु साकले माबसु बासि माग थांबेरावबो सामाग थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गभर्नमेंट बा रुलिं गभर्नमेंट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा कुचुक्ति सामानाय प्ले नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई पढ़नाय এবং বর্তমান সুপার 30 এন্ট্রান্স নিয়ে প্রিপারেশন নাই দङ আর একটা করম খাব তো মাধ্যমিক রনাই পরে বিনে এম অংখা সায়েন্স লাই পড়নাই কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসাজি পারাও বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স অংখা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশন উপর ডিপেন্ড খাই চলিयो তাবো যে जों पारा प्रतिবেশী বা जोंबो बाखाखा चिनारनि একজন गर्व हिसाबै जों गर्वबोध खायो এবং বিনি বফাজে বিনি এমনো কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক যিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় রফাইকা বা একটা সাখার খালাকা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि তরফ থেকে যে বন যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আইন কয়েকটা কৌসাইনা আনি জি কিছু সানি নিস্টান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেল দেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল লংখা তাবো তো রেজাল্ট লই পেখাব হোস্টেল ন মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার উনা একটা ই ব তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা देशेर एक अन्यतम नजिर होबे। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट, कब क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোন্টাগিরি চলছিল।
অভিযোগ যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে। তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তি দের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা মানে ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45টার দিকে পুলিশ আইয়ে তো কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল রাখছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইতে গেলে তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি এই কথা কই আমার সামনে মাথা রাখছে। আমি তো একটা বাড়িও দিতে পারতাম না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকিয়ে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা তুলে বিছে তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়ে সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট ফালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিল্পে গেছে ডাক্তার দেখাইছে। এবারটার ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচ বারণ আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন লোক আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। রানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাইবো, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, তার পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙা, শোকেস ভাঙা, ভিআইপি গুলি ভাঙা, ঘরের সমস্ত ডয়ার ভাঙা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কর্তা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর উপরে বর্ণমুখ যাওয়ার কথা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম?
এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম শ্রী সুন্দর পাল। শুনতে না? ও আপনি বাড়িতে ছিলেন না কালকে একা? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। ও টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হবে, হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগবে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস 30 জুন পর্যন্ত এটা চলবে। তার এই অঙ্গবৈষম্যগুলো আমরা কার্য হাতে নিয়ে আমরা তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিচ্ছি বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীর কারণে বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়ে সেটা দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেইভাবে সমস্ত আমাদের মিনিস্টাররা তারা যাচ্ছেন, আমাদের লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যান, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজ এখানে নিশ্চিন্ত রেলওয়ে স্টেশনে আসখানে, তো সেটা তো ইন্টারন্যাশনাল আপনারা নিয়েও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকে আসবে। মানে যে সেটা একদম আগরতলা যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। ইমিগ্রেশনের কাজকর্ম চলছে, আপনারা এটা বলছেন, আমাদের মিনিস্টার এখানে এসে গেছিল। তো এখানে বলছেন এখন সেপ্টেম্বরের কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। তবে এই দিক সেদিক হতে টেন্টেটিভ এটা আছে। তো আজকে সংস্কৃত কলেজেও ছিলাম, সেখানেও
আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিচ্ছি বিকাশ, তো এগুলো দেখানোর জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কাছে আমার জানা নেই এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা রেখেছি, ব্রড গেজও থাকে, মিটার গেজ থাকে। তো মিটার গেজ এখান থেকে বাংলাদেশ যাবে গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং, ঢাকা, গঙ্গাসাগরে কানেক্টিভিটি সে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাও যেতে পারে। তো শুনলাম যে এখানে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে 4 আওয়ার্স লাগবে। তো এখান থেকে আবার ইমিগ্রেট করে সেটাকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিয়ে আমাদের কানেক্টিভিটি, মানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এই হীরা মডেল প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। তো এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটা দেখতে এসছে আমাদের যেহেতু কার্যক্রম, সে কার্যক্রমের তো আমাদের মাননীয় মহোদয় আছেন মিরানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছে সুরজিৎ দত্ত, সবাই উনি আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রণ ঘোষ মহোদয় আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দেওয়া দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কিনলে বিষের বোতল পাচ্ছে, চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত কোনো কিছু 2 নম্বর সমস্যা
আরে শুনেন এইসব ব্যাপারে জানি না এর বয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেন। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিউর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিউর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিউর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিউর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিউর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিউর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিউরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায়, এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময় লাগছে। ডেটটা কত সময়?
বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে হয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন না না নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা সরিদে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতর। Isutano Kurumka, Animung Gupimala Tripura, and Sabrong Girls SS School of Korea, and Imbano Madamigo, Charsho Josuti Mane Pasunga, and Ani Library Emukang, Science Life or Namusu, Ani Men Emukang, Science Life or Naito, and our president, Super 30 exam never preparation Naito. Nini Babun Munklay? Horiki Tripura. Ini ঠিকানা কলে বড় কামি র মাগরুম আচার্য পাড়া বেসারাতো সাইনা পড়নাই আজংখলাই পরেন না নিচু জগতা করে রাং পয়সানি সমস্যা আবার নবারা মাতং নবারানি সমস্যা সারাইনালে মাছে মাছে খনানি বিসরাং थाङो আবানি বাই আংখলাই ফারিয়া বলে সাতো পরিণাম সানাতো পরেনি মুসু বলাই সাইস্তামা পরেনি মুসু সামুং হুমুকলে তো খাইলে जों सामु हमखमा खानि न काम तां फले हारं र माइ बफले हुरक खलाय फले मिनु बसाकले माबसु बासि माक थांबे र बसा माक थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गभर्नमेन्ट बा रुलिंग गभर्नमेन्ट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा कुछ उक्ति सामानाय फले। नमस्कार, इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा माध्यमिक एग्जाम 464 नम्बर बांखा मानाय पराय बिनि जे एम अंखा ब साइंस लाई पढ़नाय एवं बर्तमान अब सुपर 30 ब एंट्रेंस नि प्रिपारेशन नाय दङ आर एकटा करमखा ब त माध्यमिक रनाय परे बिनि एम अंखा साइंस लाई पढ़नाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसाजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स अंखा शुधुमात्र जुम नि ऊपर जुम कल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकदम गर्व हिसाबै जों गर्व बोध खायो এবং बिनि बफा जे बिनि एमनो कतटुकु सक्सेस खालायनो अबबा একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় রফাইকা বা একটা সাকার খালাকা এবং बिनि बिसिंते आंबो सानाना একটা চান্স मानखा আপনি বাগै जों पारा प्रतिवेशी बा गार्डियाननि अभिभावक हिसाबै बिनां मामाबो खालायो आनिबो একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि तरफ থেকে যে বন যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংকলে চাও আইন কয়েকটা কক সাইনাং আনি জি র কিছু সানি নিস্টান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবু সাবরুম গালসি সিসলো স্কুলে হোস্টেলে দেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল দংখা তাবো তো রেজাল্ট লই দেখাবো হোস্টেলে না মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার ওনে একটা ইবো তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন
বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা देशेर एक अन्यतम नजिर होबे। एक बहुत बड़ा चैलेंज है। बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है। वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहाँ पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सोल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड, न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है। खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? आप क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होती है।
जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উচয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উচয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উচয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয়ের গোঞ্জাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয় সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল রাখছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি কাজ করবেন, আমরা করে ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইতে গেলে তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি, এই কথা কই আমার স্বামীর মাথা যাচ্ছে। আমি তো একটা বাড়িও দিতে পারতাম না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না খাওয়ানোর কারণে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা টুইনা তুললে বিছনা তুললে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে সাউন্ড রাখছি, সাউন্ড ভাঙ্গা ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলেও কোনো মহিলা কনস্টেবল আসছিল না, আর 3জন পুলিশ। আমারও ধাক্কা টাকা দিতে চাইছে, আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 300 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাবো, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু ঠিক জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে
বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেজ ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকে থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণমুখে যাওয়ার কথা। ভাবছি মঙ্গলবার ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ হইব প্রায় 3 বুড়ি 4 বুড়ির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30টায় ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি
হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে তো এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগবে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন। তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগর মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য করতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কিনলে বিষের বোতল পাচ্ছে, চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল, চান্দা বাঁচানোর লাই। তখন তারা
বোতল দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী রেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটার একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওরও ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে
পিডি এটা ছিল, যেটা ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চা স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ট্যান্ডগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছেন? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময় লাগছে। ডেটটা কত সময়? ডেট কিন্তু বলছি তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা সহৃদয় কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एस स्कुल पढ्यो। आं इबार माध्यमिक 464 माने फासुंका। आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइफ फरायनांगौ। आंनि मेन एमखौ आं साइन्स लाइफ फरायनाय दं। आं दाबो प्रेजेन्टआव सुपार 30 एग्जामनि प्रिपेरेसन लाय दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ঠিকানাকলা বড় কামির মাগরুম আচার্যপাড়া। बिसाराथ' साइना फरायनाया जोंखौलाय फरायनानै जगता करे रां फैसानि समस्या आबा न'बारा मा दङ न'बारानि समस्या सालायनानै मानसि खनानै बिसोर आं थाङो आबानिफ्राय आंलाय फारिया बले साथ' फरायना मोसौ सानाथ' फरायनि मोसौ बालाय साइसता मा फरायनि मोसौ सामं हमक्ले तो खालायलाय जों सामं हमक्ले मा खालायनि न'आव गानतां फले हारं माइ बफ्ले हौराव खालायफ्ले
নিনব সাকলে মাপসু পাসি মাক থামবে রাখো মাক থামবো সাকলাইয়া মানে সরকার থাইয়া কিসা হেল্প টেল মাগলাই দিছি গভর্নমেন্ট বা রুলিং গভর্নমেন্ট যারা তোমায় বন্ধ কিসা হেল্প মাগলাই আনি সানা আর কিসা চৌকটি সামানাই ফেলে नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय पराय बिनि जे एम अंखा ब साइंस लाई पढ़नाय एवं बर्तमान ब सुपार 30 ब एंट्रेंस नि प्रिपारेशन नाय दङ आर एकटा करमखा ब तो माध्यमिक रनाय परे बिनि एम अंखा साइंस लाई पढ़नाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसाजी पारागो बिनि बासिन्दा ब होख्लाय इनकाम सोर्स अंका शुधुमात्र जुम नि ऊपर जुम काल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिबेशी बा जोंबो बाखाखा चिनारनि एकजन गर्व हिसाबै जों गर्व बोध खालायो এবং बिनि बफा जे बिनि एमनो कतटुकु सक्सेस खालायनो अबबा एकटा प्रश्न अपन बय जारा এই যে ताबक चिनि ताखुक प्रेमानन्द त्रिपुरा रफायखा बा एकटा साखार खालाखा এবং बिनि बिसिंते आंबो सानाना एकटा चान्स मानखा अबनि बागै जों पारा प्रतिबेशीयावबो बा गार्डियाननि अभिभावक हिसाबै बिनां मामाबो खालायो आनिबो एकटा रिक्वेस्ट दंनाय on behalf of the Gopimala family तरफ থেকে যে বন যারা নাইতুনাই চিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক সাইনাং আনি জি র কিছু সানি নেস দান্সমাকা বনাং সাকা খুমকা ই বতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেলে তো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই দেখাবো হোস্টেলে ন মা খুশি নাই এই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার না একটা ই তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা।
বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहाँ पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सोल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट, कब क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোন্টাগিরি চলছিল।
অভিযোগ যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে। তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশকর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:00টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি ইনফরমেশন, আমরা মাল যাচ্ছে, আমরা কইছি দেখো তোমরা কইছি নাকি, তোমরা কমুনি এই কথা বলে আমার সামনে মাথাটা গেছে। আমি তো একটা বাড়িও দিতে পারতাম না, আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না, আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা টুলে তুলে বিছে ডিসে তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাই সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল ওদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি একটু জিনিস যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে হেরে চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম, আমরা দিনে 300 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাড়ির দিতে যাইবো, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমোতে উঠে দেখি অবস্থা যে আমার ড্রেস ভাঙা, শোকে ভাঙা, বিবিগুলি ভাঙা, ঘরের সমস্ত ব্যাট ভাঙা, পুরা ব্যাগের সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকে থেকে টাকা তুলতে টাকা পাঠাম, মেয়ের কাছে কথা গেছে চিকিৎসার জন্য টাকা পাইতে। আমি চিকিৎসা আমার তার উপরে বর্ণনা হওয়ার কথা। ওই তো সোনাদানা আছে সব এভরিথিং, আর আমি টাকাতে রাখছি প্রায় 60,000 টাকার মতো হইব টোটাল। স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরি মতো। গোকুলপুর নিয়ে আসছে সঙ্গে।
আপনার বাড়ির মালিক সে সুন্দর। না? ও আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, একাই বাড়িতে আছে। কি আপনার? আমার বাবা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ তদন্ত বারিন্দার মধ্যে মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা দিয়ে কিসের জন্য তুলেছিলেন ব্যাংক থেকে? আপনি বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে ভাই ওইভাবেই নিয়মিত খাইয়া খাইয়া ঘুমিয়ে গেছি। গিয়া বেলা উঠছি, ভোরবেলা উঠা দেখি অবস্থা যে ঘরের দরজাটা জক খোলা, ঘরের সমস্ত কিছু দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে, হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে আপনার কিরকম লাগবে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস, মানে 30শে জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যে সব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এদিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন।
তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে আমাদের এই কাজটা দেখার জন্য। আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় বোতল পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছে। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলুনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ে জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর সমস্যা
শুনেন এসব ব্যাপারে জানিও না এর বয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টার আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ট্যান্ডগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা।
বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে নিয়েছিল। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন করছেন? না, নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কষ্টের জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শহরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। Isutana Kurumka, Animung Gupimala Tripura, ang Sabrong Girls SS School Korea, ang Imbano Madhumigo, 464 Mane Pasungka, ang Ani Library Emukang Science Life Pornamusu, Ani Men Emukang Science Life Porna ito, ang Tawa Presena, Super 30 exam nearby preparation la ito. Nini babon mungklay? Ang Horiki Sutripura. Ini ঠিকানা কলে বড় কামি র মাগরুম আচার্য পাড়া বিছারাটা সাইনা পড়নাই আছেন খলাই পড়ান্নানি জগতা করে রাং পয়সানি সমস্যা আবার নবারা মাতং নবারানি সমস্যা সারাইনালে মাছে মাছে খনানি বিছরাং थाङो আবানি বাই আংলাই ফারিয়া বলে সাতো পরিণাম সানাটা পড়ানি মুসু বলাই সাইস্তামা পড়ি মুসু সামুং হুমুকলে তো খাইলে जों सामु हममा खानि न कान तां फले harong romai bo phले hurok khlai phले minu basakla mapsu basi mak thambe ro bcha mak thambo saklaya mane sarkan thaya kisa help tel manglai disi government ba ruling government jara tumai bondho kisa help manglai ani sana ar kisa ko chukti samanai phile नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई पढ़नाय एवं बर्तमान ब सुपर 30 ब एंट्रेंस नि प्रिपारेशन नाय दङ आर एकटा करमखा ब त माध्यमिक रनाय परे बिनि एम अंखा साइंस लाई पढ़नाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसाजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स अंखा शुधुमात्र जूम नि ऊपर जूम काल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकजन गर्व हिसाबै जों गर्व बोध खालायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাক্ষাৎ খালাকা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় on behalf of the Gopimala family तरफ থেকে যে বন যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক্সাইনাং আনি জি র কিছু সানি নে চান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেলে তো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পেখাবো হোস্টেলে ন মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বাই বিনি কামি বা পারা 200 কিলোমিটার ওনে একটা ই তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা।
যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट के यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, न सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब किया? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने के वजह से
लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোঞ্জাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয় সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1টার দিকে পুলিশ আইয়ে তো কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি আমরা মাল রাখছি, আমরা তো কইতে গেটা তোমরা কইতে হইব নাকি, তোমরা তো কমনি, এই কথা বলে আমার স্বামীর মাথা ব্যথা। আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান পেলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না ফানোর তাহলে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছাই দিচ্ছে, তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাই সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকের থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটার ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। আসলে না আসলে কোনো মহিলা কনস্টেবল আছিল না। আর 3জন পুলিশ? আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আছিল ওইখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না।
হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগে এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণাংশ যাওয়ার কথা ভারতী মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা দেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি অবস্থা যে ঘরের দরজাটা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? বললাম তো 12 কিলোমিটারের উপরে প্রায় টোটাল।
তো 12 কিলোমিটারের মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ, মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে তো এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস, মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন। তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে, আমার জানা নেই এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাব। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছু চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে।
আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় বলতে পারছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছে। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানীর জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে, আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে
এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার সার্জারি বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলো করা বলছেন এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময়? ডেটটা কি বলছি? 3 তারিখ। বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখে নিয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালা স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका आणि मग गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स SS स्कुल पढ्यो। आं इबारो माध्यमिक 464 माने फार्संका आं आंनि लाइफनि एमुखा आं साइन्स लाइफ फरायनामुसु आंनि मेन एमुखा आं साइन्स लाइफ फरायनाय दं। आं दाबो प्रेजेन्ट सुपार 30 एग्जामनि बाय प्रिपारेसन लाय दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ठिकानाखौलाय बर' गामि र' मागरुम आचार्यपारा। साराथ' साइना फरायनाया जोंखौलाय फरायनानैसो जगत थाखाय रां फैसानि समस्या आबार न' भारा मा दङ
न' बारानि समयसो सालायनानै मानसि मानसि खनानै बिसोर आं थाङो आबानि बाय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ' परेनि मुसु अबालाय साइसता मा परेनि मुसु सामुं हुमुंक्ले तो खालायलाय जों सामु हमंखौ मा खालायनि न'आव गानतां फले हारंराव माइ बफले हौराव खालाय फले मिनुबा साकला माबसु बासि माग थाम बेरावबो सा माग थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गभर्नमेंट बा रुलिंग गभर्नमेंट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा को चौकटी सामानाय फले नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर बांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई परेनाय এবং বর্তমান সুপার 30 এন্ট্রান্স নি প্রিপারেশন নাই দङ আর একটা করমখাব তো মাধ্যমিক রনাই পরে বিনে এই মুখা সায়েন্স লাই পড়নাই কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসারজি পারাও বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স সংখ্যা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশন উপর ডিপেন্ড খাই চলিयो তাবো যে जों पारा प्रतिবেশী বা जोंबो बाखाखा चिनारनि একজন গর্ব হিসাবে जों গর্ববোধ খাইयो এবং বিনি বফাজে বিনি এমনো কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাক্ষাৎকার লাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগै जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খাইयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि তরফ থেকে যে বনো যারা নাইতুং নাইচিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক সাইনাং আনি জি র কিছু সানি হিনেস দান্সমাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সিসলো স্কুল হোস্টেলতে তো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পাইখাবো হোস্টেল ন মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বাই বিনি কামি বা পারা বুসু কিলোমিটার উনে একটা ই বতো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? कब किया? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ है। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामना और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোন্টাগিরি চলছিল।
অভিযোগ তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়িতে তল্লাশি না চলছে গৃহবধূ গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুচিত থাকা সত্ত্বেও তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রামুটা ফাঁড়ির কিছু উর্ধিধারীর গায়ে। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহাবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। বিষ্ণুকান্তি দের পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে তল্লাশি চালায়। এই তল্লাশি রাতভর চলে বা জিনিসপত্র লন্ডন সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি এমনই অভিযোগ। আমরা ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে গেছি, ঘুমানোর পর সারাটা প্রায় ফোন একটা দিকে পুলিশ আইডিয়া তো করতেছে বাড়িতে আসেন দরজা বলতে ঢুকতে ঢুকতেছে তোমরা বাড়িতে আসতে না যায় আমরা আইছি আমি 700 টাকা করে ইনকাম আমরা কইতে গেলাম আমরা কইতে নি কমিউনিটি এই কথা কই আমার সাথে মাত্র একটা বাড়ি দিচ্ছি না আমরা বাড়ি যদি আসান তাহলে আমিও পারি তাইলে তখন ভালো হয়ে যায় আমি কি করতাম না আমার কোনো আল্লাহ খাওয়ানোর সাথে আর দিতে পারি এরপরে কইতেছে তারপরে যাই আমার ঢুকছে জিনিস সব ফালাইয়া উঠে চাইতেছে আমরা শুনতেছে না আমার দুটো দুধের আমি ঘুম নিয়ে নেবার তারা বাড়ি করে দিয়ে তারা নেতুলে বেশি একটা দুটো ফালাইয়ে দিচ্ছে ফালাইয়ে এখন আমার পিছনে সাউন্ড রাখছি তখন ভাঙিয়া ভেঙে সব কিছু উলট করে রাখছে এর আমার শুনছিল আমার পা থাকে না এবার আমরা লোক থাকে না ওইটা শিল্পীকে ডাক্তার দেখাচ্ছে এবার ঘরে মাল রাখছে এবার ঘরে তালাটা খুললিয়া তালা ভাঙিয়া সেই ঘরের ঢুকিয়া জাম বেশি নষ্ট করছে। কোনো কাগজ আছে না তার আগে কোনো কাগজ আছে না কোনো মহিলা কনস্টেবল আছে আর 3 জন পুলিশ আমারও ধারাকা দিতে চাইছে আমি কি জানি যদি একটা মহিলা তো ধাক্কা দিতে একটা বিষয় আর মহিলা আর দিতে পারেনি আমাকে কে আসছিল না অফিসার আপন চাই আপনারা কি চাইতেন? এখন আমরা এটা আইনা দোষটা চাই জানি করলে মানুষকে হেরোইছে আমরা দিন আমরা 5 করি আমরা কোনো আহামরি নাইতে বলতে আমরা দিনে 300 টাকা ইনকাম করে এদিকে খাচ্ছি হঠাৎ করে এরকম এই আমরা মানে নিতে পারছি না। কি বাড়ি ব্যবসা হয়? বাড়ি ব্যবসা হয় না হয় এটা তো আমি করতাম সঠিকটা পারতাম না হইতেও পারে আমরা এটা কিছু জানি না। এখান থেকে বর্ডার কত দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার ব্যুরো রিপোর্ট নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙা, শোকেস ভাঙা, ভিআইপি গুলি ভাঙা, ঘরের সমস্ত ডয়ার পেয়ার ভাঙা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণমুখ যাওয়ার কথা ভারতী মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি না?
এটা গোকুলপুর মিয়ার সাথী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম শ্রী সুন্দর পাল। সুন্দর না? ও আপনি বাড়িতে ছিলেন কালকে একা? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ এসে গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে, হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটারের মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগছে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও
আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী জি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রী জি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মারা যাও। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছেন? মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছু চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষের বোতল পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু ক্ষুদ্র চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছে। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী রেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর
শুনেন এইসব কথা জানিও না এর বয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানীর জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্ক, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলো করা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময়? ডেটটা বলছি
বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে নিয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোস হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালা স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गोपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एसएस स्कुल पढ्यो। आं एबारो माध्यमिक 464 माने फार्संका आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइ फरायनामुसु आंनि मेन एमखौ आं साइन्स लाइ फरायनाय दं। आं दाबो प्रेजेन्ट सुपार 30 एग्जामनि बाय प्रिपारेसन लाइ दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ठिकाना क्लब बर गामि र मागरुम आचार्यपारा साराथ साइना पढनाया जोंखलाय फरायनानै जगता करे रां पैसानि समस्या आबा नबारा मा दङ नबारानि समस्या सारायनानै मासे खनानै बिसोर आं थाङो आबानि बाय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ पढनि मुसु अबालाय साइस्टमा पढनि मुसु सामु हुमुक्ले तो खलायले जों सामु हुमुक्मा खलायनि न कान तां फले हारंग्रा माइ बफले हौरक खलायफले मिनबो साकला माबसु बासै माग थांबेराबो सामाग थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गभर्नमेंट बा रुलिंग गभर्नमेंट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा को चौकटी सामानाय प्ले। नमस्कार, इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर बांखा मानाय परे बिनि जे एम उंखा ब साइन्स लाइ पढनाय एवं बर्तमान ब सुपार 30 ब एंट्रेंस नि प्रिपारेसन लाइ दङ। आर একটা করমখা ब त माध्यमिक रनाय परे बिनि एम उंखा साइन्स लाइ पढनाय किन्तु बिनि बफा मागरुम एडिसि भिलेजनि आसारजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स उंखा शुधुमात्र जुमनि ऊपर जुम काल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो। ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकदम गर्व हिसाबै जों गर्वबोध खालायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় ফাইকা বা একটা সাক্ষাৎকার লাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि তরফ থেকে যে বনো যারা নাইতুংনাই চিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই চাও আই কয়েকটা কক সাইনাং আনি জি র কিছু সানি নে চান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুল হোস্টেলতে তো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পাইখাবো হোস্টেল ন মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বাই বিনি কামি বা পারা বুসু কিলোমিটার উনা একটা ই বতো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, न सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? आप क्या देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से,
यहां पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर से दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामना और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উচয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রে খবর, আপন উচয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন উচয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয় সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30টা প্রায় 1:00টার দিকে পুলিশ আইসা কইতেছে বাড়িতে কেউ আসেনি, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা করে ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইতে দেখো তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি, এই কথা কই আমার স্বামীর মাথা যাচ্ছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান পেলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা টুলে তুলে বিছাই তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাই সেরে এরপর আমার ঘর পিছনে ছন রাখি, ছন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকের থাকেও না, এটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা খুললিয়া তালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তাদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলে কোনো মহিলা কনস্টেবল আছিল না। আর 3জন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি একটু জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা পাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা করবো, আমরা দিনে 3-4 টাকা ইনকাম করে এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে বাইরে দিতে যাবো গা, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরের ব্যবসা হয়?
দুই নাম্বারই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কর্তা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর উপরে বর্ণংশ যাওয়ার কথা আগরতলা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 বুড়ি 4 বুড়ির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংকে থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবে নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজা টরজা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইন টু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় ত্রিপুরা কিভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল।
তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ, মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম, প্রায় 1 মাস, মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরে যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকুরির অফার ছাড়তে বিপত্তি উচ্ছেদ চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলোনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়া দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, আর কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে।
আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয়বস্তু পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বলইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল জানটা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর এর বউ যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি। কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে
পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায়, এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময়? ডেট কি বলছি? বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে কত তারিখ? 25 তারিখ। আর এখানে এনেছে কত তারিখ? 25 তারিখে এনেছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাব্রুমের গোপীমালা। সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गुपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एसएस स्कुल पढ्यो। आं एबार माध्यमिक 464 माने फासंका। आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइ फरायनांगौ। आंनि मेन एमखौ आं साइन्स लाइ फरायनाय दं। आं दाबो प्रेजेन्टआव सुपार 30 एग्जामनि प्रिपेरेसन लाइ दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। नोंनि ठिकानाखौलाय बर' गामि र' मागरुम आचार्यपारा। साराथ' साइना फरायनाया जोंखौलाय फरायनानैसो जगत दाग्रे रां फैसानि समस्या
आबार नबारा मा दङ नबारानि समयसा सारायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानिफ्राय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ' परेनि मुसु अबालाय साइसथामा परेनि मुसु सामुं हुमुंखले तो खलायले जों साम' हमोखमा खायनि न'आव गानतां फले हारं राव माइ बफले हराव खलाय फले मिनु साकला माबसु बासि माग थांबेराव बिसा माग थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गभर्नमेन्ट बा रुलिङ गभर्नमेन्ट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय अनि साना आर किसा कुछ उक्ति सामानाय फले नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई परेनाय एवं बर्तमान ब सुपर 30 ब एंट्रेंस नि प्रिपारेशन लाई दङ आर একটা করংখা ब तो माध्यमिक रनाय परे बिनि एम अंखा साइंस लाई परेनाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसारजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स अंखा शुधुमात्र जुम नि ऊपर जुम काल्टिवेशन ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा चिनारनि एकजन गर्व हिसाबै जों गर्वबोध खालायो এবং বিনি বফা যে বিনি এমন কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরায় রফাইকা বা একটা সাক্ষাৎ খালাখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ जों পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় অন বিহাফ অফ দা গোপীমালা ফ্যামিলিनि তরফ থেকে যে যারা নাইতুংনাই চিনি তাকুকতে বুকুক সং কিসা হেল্প যদি খাইমাকা হিংলাই যাও আই কয়েকটা কৌসাইনা আং আনি জি কিছু সানি নি চান্স মাকা বনাং সাকা খুমকা ই বুতাবুক সাবরুম গালসি সেসলো স্কুলে হোস্টেলে দেতো এই ব মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল নখা তাবো তো রেজাল্ট লই পেখাবো হোস্টেলে না মা খুশি নাই ই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার ওনে একটা ই বতো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে। বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोचे देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लान करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत। देश में सिर्फ ऐसे स्टेट है जहाँ पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सोल्यूशन पार्टिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला यानी ऑकलैंड अगरतला लाने की संकल्पना है हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से न केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हर एक गरीब बंधु को जिनका घर नहीं उनको घर मिल सकेगा। दूसरा, पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनबाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे उनके जो भी जरूरतें हैं उसको सरकार द्वारा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो न केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साथ में है, न सिर्फ इनका सुबह शान इस शहर का और इस प्रदेश का बढ़ा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और सैकड़ों और शहरों में जाएंगे। कब खत्म होगा ये क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल की वजह से लंबे से मजबूती के लिए 30 मीटर नीचे जा फाउंडेशन का पानी हुआ, 30 मीटर बहुत गहराई होगी, जिसके कारण से ये प्रोजेक्ट में जितना से लगना चाहिए था उससे डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा पे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इस बहुत सारे जो हम गरीब परिवार हैं तो दिसंबर तक ऐसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इसे हमारे जो वेल्थ का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस के हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं बधाई देता हूँ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উচয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রের খবর, আপন উচয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উচয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয়ের গোন্টাগিরি চলছিল।
অভিযোগ যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে। তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:00টার দিকে পুলিশ আইসে কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটা খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল আসছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি আমরা মাল আসছে, আমরা তো কইতে গেলে তোমরা কইতে হইব নাকি, তোমরা তো কমুনি। এই কথা বলি আমার স্বামীর মাথাটা আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান পেলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না খাওয়ানোর কারণে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকিয়ে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা তুলে বিছে তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়ে সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট ফালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকের থাকেও না, এটা শিল্পে গেছে ডাক্তার দেখাইতে। এবারটার ঘরে মাল রাখছে, এবারটার ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচ বারণ আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশ আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 টাকা ইনকাম করে এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না। হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে আমি শুয়ে দিয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণগঞ্জ যাওয়ার কথা। ভাবছি মঙ্গলবার ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি না?
এটা গোকুলপুর নিয়ার সাথী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? ও আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকাটা কি চিকিৎসার জন্য তুলেছিলেন ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে, হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটার উপরে প্রায় টোটাল। তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওইদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো, তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটের মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও
আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে, গঙ্গাসাগরে, মানে যেটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরের যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে। অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ও স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছু চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে বিষের বোতল পাচ্ছে, চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বউ লইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছে। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতাই চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিদার রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ের জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর সমস্যা
আমি কি এটা মারা চিনি কিনা আরে শুনেন এইসব ব্যাপারে জানি না এর বয়ে যাতে চাকরিটা পায় এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানীর জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো সুযোগ নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছেন?
এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? আড়াই ঘন্টা সময়। ডেটটা কত সময় ডেট কিন্তু বলছি বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে নিয়েছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালার স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि गोपीमाला त्रिपुरा आं साब्रम गार्ल्स एस स्कुल पढ्यो। आं इबारो माध्यमिक 464 माने फार्सुंका आं आनि लाइफनि एमुखा आं साइन्स लाइफ पढ्न मुसु अनि मेन एमुखा साइन्स लाइफ पढ्नाय तो आं ताबो प्रेजेन्ट सुपर 30 एग्जाम ने बाय प्रिपरेशन लाइ तो निनि बाबुनि मुंखलाय हरिकिशोर त्रिपुरा ini ठिकाना क्लब बर गामि र मागरुम आचार्य पारा बिसाराता साइना पढनाया जोंखलाय फरायनानै जगता करे रां पैसानि समस्या आबा नबारा मा दङ नबारानि समस्या सारायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानि बाय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाता पढनि मुसु बलाय साइस्तामा पढनि मुसु सामुं हुमुक्ले तो खलायले जों सामुं हुमुक्ले मा खलायनि न कान तां फले हारंग्रा माइ बफले हौरक खलायफले मिनुबा साकला माबसु बासि माक थाम बेराबो सामाक थाम साकलाया माने सरकार थाया किसा हेल्प तेल मांगलाय दिसि गभर्नमेंट बा रुलिंग गभर्नमेंट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा कुचुक्ति सामानाय प्ले। नमस्कार, इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर मांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइन्स लाई पढनाय एवं बर्तमान ब सुपर 30 ब एंट्रेंस नि प्रिपारेशन लाई दङ आर একটা করমখা ब त माध्यमिक रनाय परे बिनि एम अंखा साइन्स लाई पढनाय किन्तु बिनि बफा मागरुम एडिसि विलेज नि आसाजी पाराव बिनि बासिन्दा ब होखलाय इनकाम सोर्स अंखा শুধুমাত্র জুম नि ऊपर জুম কাল্টিভেশন ऊपर डिपेंड खालाय चलियो ताबो जे जों पारा प्रतिवेशी बा जोंबो बाखाखा सिनारनि एकदम गर्व हिसाबै जों गर्वबोध खायो এবং বিনি বফা যে বিনি এমনো কতটুকু সাকসেস খাইনা অববা একটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনি তাকুক প্রেমানন্দ ত্রিপুরার ফাইকা বা একটা সাক্ষাৎকার লেখা এবং বিনি বিসিংতে আংবো সানানা একটা চান্স পানখা আপনি বাগৈ জিং পারা প্রতিবেশী বা গার্ডিয়াননি অভিভাবক হিসাবে বিনাং মামাবো খালাयो আনবে একটা রিকোয়েস্ট তোমায় on behalf of the Gopimala family ni torok theke je bono jara naitung nai chini takukte bukuk song kisa help jodi khlai maka hinklai chao ai ko ekta kok sainang ani ji ra kisu sani ni chance maka bonang saka khumka i botabuk sabrum galsi se solo school hostel de to এই মাধ্যমিক পর্যন্ত তো হোস্টেল সংখ্যা তাবো তো রেজাল্ট লই পাইখাবো হোস্টেলে ন মা খুশি নাই এই সাবরুম বিনি স্কুল বা বিনি কামি বা পারা বুসু কিলোমিটার উনা একটা ইবো তো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা। যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির। প্রচলিত কথা রয়েছে, যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয়। ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে, কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে। সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে। বেঁচে থাকুক মানুষের বিশ্বাস, আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি। Bureau Report, Tripura News 8। নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা देशर एक अन्यतम नजिर होबे। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब की क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट, कब क्या? देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से,
यहां पे सॉइल अनस्टेबल होने के वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ। 30 मीटर बहुत गहराई होता है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं दिसंबर दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामना और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উজয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশি নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রে খবর, আপন উজয়ের অবৈধ নেশা পাচারকারীদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন উজয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উজয়ের গোঞ্জাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশি নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30টা প্রায় 1টার দিকে পুলিশ আইসা কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া একবারে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল আসছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা করে ইনফরমেশন, আমরা মাল রাখছি, আমরা তো কইতে দেখো তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি, এই কথা কই আমার স্বামীর মাথা দেখতে আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান করলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না খাওয়ানোর তাহলে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে ঢুকতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছনা টিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গা ভেঙে সব কিছু উলট ফালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়ির থাকে না, এবার আমরা লোকের থাকেও না, এটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবারটা ঘরে মাল রাখছে, এবারটা ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। আসলো না, আসলে কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর 3জন পুলিশ আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি একটু জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে? অফিসার কার নেতৃত্বে? এটা আপন লোক চাই। আপনও চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে ভেবে চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 ইনকাম করে এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে করতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়?
মেম্বারি ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগে এই তো এই মাসে আমার ডাক্তার ওর উপরে বর্ণমুখে যাওয়ার কথা আগরতলা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম? এটা গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনি? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাইয়া 10:30 ঘুমিয়ে গেছি গিয়া। ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুম থেকে উঠা দেখি অবস্থা যে ঘরের দরজাটা সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আর আলটিমেটলি আপনারা জানেন যে একটা আমাদের মৈত্রী সেতু সেটা হচ্ছে সাবরুমে হয়ে গেছে অলরেডি, খালি ওই দিক থেকে। তো এখানের প্রায় যা বললো প্রায় 80% উপরে আমাদের মানে ইন্ডিয়ার যে এরিয়া সেখানে 80% উপরে কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাইডেও এখানে প্রায় এইরকমই পার্সেন্টেজে কাজ সম্পন্ন হয়েছে রেলে। তো সেগুলো স্যাচুরেশন পয়েন্ট নিশ্চয়ই আসবে, তো সেইভাবে কাজ হবে। এবং আগামী দিন আমাদের যখন ওই গেটওয়ে আমরা যেটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে বলছি, সেটা সত্যিকারের অর্থেই কিন্তু মানে ইট উইল কাম ইনটু রিয়েলিটি। স্যার, এই লাইনের কাজ খুব ফাস্ট চলছে এখন। বাংলাদেশও দেখলাম প্রায় 6.5 কিলোমিটার মধ্যে 4 কিলোমিটার লাইনে টেক পাথ বিছানো হয়ে গেছে। 2.5 কিলোমিটার যেটা আছে ওরা বলছে যে আগামী 1 মাসের মধ্যে ট্রায়াল রান করার সম্ভাবনা আছে। এই লাইনটা যদি কানেক্টিভিটি হয়ে যায় স্যার, ত্রিপুরা কীভাবে উপকৃত হবে? না, বললাম তো 12 কিলোমিটারের উপরে প্রায় টোটাল।
তো 12 কিলোমিটার মধ্যে কিছুটা আমাদের আছে 5 কিলোমিটার উপরে, আর ওদিকে আছে 6 কিলোমিটার উপরে। তো সব মিলিয়ে সব দিকে কাজ করছে, এবং ন্যাচারালি কানেক্টিভিটি হলে তো সব দিক দিয়ে উপকৃত হবে। ত্রিপুরা না শুধু, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, এখান থেকেও কিন্তু কানেক্টিভিটি হয়ে গেল। আর ত্রিপুরার লোকের জন্য তো সাংঘাতিক খুশির বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় না আসলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। তো এখানে এসে বুঝলাম কাজের গতি কি, আগামী দিন কতটুকু সম্পন্ন হতে পারবে। তো আমরা আসাতে একটা সুবিধা হয়, একটা এক্সপেডাইট হয়, একটা মানুষ এখানে যারা কর্মীরা আছেন সবাই একটা আনন্দ, মানে আবার আরেকটু বেশি ওরা উদ্বুদ্ধ হয়। তো সেই দিকে কাজ হচ্ছে। কাজ দেখলে এই সম্পর্কে অগ্রগতি কি আছে বা আপনার কিরকম লাগছে? না, আপনারা সবাই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার যে কার্যকাল সেটা 30 মে সম্পন্ন হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমাদের অনেকগুলো কার্যক্রম প্রায় 1 মাস, মানে 30 জুন পর্যন্ত সেটা চলবে। তারই অঙ্গ হিসাবে অনেকগুলো আমরা কার্য হাতে নিয়েছি আমরা। তো তার মধ্যে এটা যে বিভিন্ন জায়গায় তার নাম আমরা দিয়েছি যে বিকাশ তীর্থ। তো যেসব জায়গায় প্রধানমন্ত্রীজির কারণে, বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসির কারণে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাকে দেখা এবং কতটুকু কাজ হলো। তো সেই হিসাবে সমস্ত আমাদের যারা মিনিস্টাররা আছেন তারা যাচ্ছেন, আমাদের লিডাররা যারা বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছেন, তো সেটাকে দেখা কতটুকু কাজ হলো। তো আজকে এখানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম এখানে। তো সেটা তো ইন্টারন্যাশনাল স্টাইল, আপনারা নিজেরাও দেখেছেন। তো এখান থেকে সোজা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকেও এখানে আসবে, বাইরের থেকেও লোক আসবে। এখানে রেল যে লাইন সেটা একদম আগরতলার যে আমাদের যে বাজারঘাটে মেইন যে রেল স্টেশন আছে সেখান থেকে হয়ে সেটা যাবে। তো ইমিগ্রেশনেরও কাজকর্ম চলছে। তো ওনারা যেটা বলছেন, আমাদের ডোনার মিনিস্টার সাহেব ওখানে এসে গেছিলেন, তো এখানে বলছেন যে এখন সেপ্টেম্বরের মধ্যে কাজ এখানে উদ্বোধন হয়ে যাবে। হয়তো বা এই দিক সেদিক হতে পারে, টেন্টেটিভ এটাই আছে। তো আজকে সংস্কৃত কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি মানেই উন্নয়ন। তো প্রধানমন্ত্রীর সেই উন্নয়নের কাজ, যার নাম আমরা দিয়েছি বিকাশ তীর্থ, মানে এগুলো দেখার মতো জায়গা সব। তো এই রেল স্টেশন আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই, এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে। তো বাংলাদেশে যেহেতু মিটার গেজ, তো এখান থেকে দুটোই ব্যবস্থা আমরা রেখেছি, ব্রড গেজও থাকবে, মিটার গেজও থাকবে। তো মিটার গেজে এখান থেকে বাংলাদেশ যাবে গঙ্গাসাগরে, মানে এটা চিটাগাং ঢাকা গঙ্গাসাগরে যে কানেক্টিভিটি সেখানে যাবে, চিটাগাংও যেতে পারে, ঢাকাতেও যেতে পারে। তো শুনলাম যে এখান থেকে ঢাকা যেতে যদি এখান থেকে যায় তাহলে অ্যাবাউট 4 আওয়ার্সের মতো লাগবে। তো সেখান থেকে আবার ইমিগ্রেশন করে সেখান থেকে আরেকটা ট্রেন কলকাতায়ও যেতে পারে। তো সব দিক দিয়ে আমাদের যে কানেক্টিভিটি, যেখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিভিটি। তো আমাদের এখানে হীরা মডেল প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। তো সেই হিসাবে এই কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে এসছে আজকে আমাদের যেহেতু কার্যক্রম, সেই কার্যক্রমের তো আমাদের মাননীয় এমএলএ মহোদয় এখানে আছেন, মীনারানী সরকার, আরেকজন আমাদের এমএলএ সাহেব আছেন সুরজিৎ দত্ত, সবাই জানেন, উনি এসছেন আমাদের সাথে। আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকুরির অফার ছাড়তে বিপত্তি উঠছে চাকুরি নিয়ে কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ। ঘটনা বিলুনিয়াতে অভিযোগ মণ্ডল নেতৃত্ব থেকে শুরু করে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই কেলেঙ্কারির মার পেয়েছে। চাকুরির অফার বঞ্চিত জনিক হতাশ বিজেপি কর্মী ওনার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা হিসেবে নিয়োগের কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর না হলে বিষের বোতল চাইছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার একটা বিষের বোতল দিয়া দিবার লাগি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে বিষের বোতল চাইছে, কিছুই চাইলো না। যদি চাকরিটা দিত তাহলে আর বিষের বোতল চাইতো না। এখন তো বিষের বোতল চাইছে, মার সামনে ছেলে বিষের বোতল চাইছে।
আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সূত্রধর। মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় রকম পাচ্ছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাবো, ছেলের লইয়া বলইয়া কেমনে চলবো, এই কথা একটু চাকরি চাইছিল চান্দা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না, থাকতো না, তাহলে বিষের বোতলে চাইছি। দীর্ঘদিন আশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে নিযুক্ত পাবে তার স্ত্রী, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ বিজেপি নেতা নেতায় চরণ মজুমদারের কারসাজিতে। এমনই অভিযোগ এলাকার বিজেপি কর্মীদের। বুথ সভাপতি পৃষ্ঠা প্রমুখদের না জানিয়ে মন গড়া চাকুরির নামের লিস্ট পাঠানোর ফলে চাকুরি থেকে বঞ্চিত অসহায় রঞ্জিতের স্ত্রী দেখা, এমনটাই গুঞ্জন সর্বত্র। এই ক্ষোভে আজ সকাল 10:30 নাগাদ পাইখোলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে চাকুরির দাবিরা রঞ্জিতের পরিবার সহ বুথ সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিজেপির নেতা কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয় তালা বন্ধ করে দেওয়ারও হুমকি উঠছে। এখন দেখার বিষয় এই বিষয়ে জল কতদূর বা কোন দিকে গড়ায়। আজ পর্যন্ত 10 কোনো কিছু 2 নম্বর এর বয়ে যাতে চাকরিটা পায়, এই জন্য যাতে তারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হল। রাজধানী জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্ক। কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে
পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো উপযুক্ত নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, দুটো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা পেলিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায়, এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা। ডেটটা কত সময় ডেট কি হয়েছে? বাচ্চারা জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে এনেছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে এনেছে। তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল। সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটাকে। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ট এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাধ্যমিকে 464 নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের মুখাপেক্ষী সাবরুমের গোপীমালা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের গোপীমালা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে। শতকরা 93% সহ 464 নম্বর পেয়ে গোপীমালা তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে মেধাবী এই জনজাতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত অংশ। প্রেমানন্দ ত্রিপুরার মেয়ে গোপীমালা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই অভাবনীয় সফলতা অর্জন করছে। আগামী দিনে গোপীমালা চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। আশা এবং বাস্তবের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে করছে চরম দারিদ্রতা এবং অনিশ্চয়তা। এখন যদি প্রশাসন কিংবা শরীরে কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে গোপীমালা স্বপ্নগুলো রং পাবে, আর না হলে সম্ভাবনাময় গোপীমালা হারিয়ে যাবে চিরতরে। खुरुमका अनि मुं गुपीमाला त्रिपुरा आं साब्रं गार्ल्स एसएस स्कुल पढ्यो। आं इबारो माध्यमिक 464 माने फार्संका। आं आंनि लाइफनि एमखौ आं साइन्स लाइफ फरायनांगौ। आंनि मेन एमखौ आं साइन्स लाइफ फरायनाय दं। आं दाबो प्रेजेन्टआव सुपार 30 एग्जामनिफ्राय प्रिपेरेसन लाय दं। नोंनि बाबुनि मुंखौलाय? आं हरिकिशोर त्रिपुरा। ini ঠিকানাকলা বড় কামি কামির মাগরুম আচার্যপাড়া। সারাটা সাইনা পড়াই जोंखौलाय
फरायनानैसो जगता करे रां फैसानि समस्या आबा न'बारा मा दङ न'बारानि समस्या सालायनानै मासे मासे खनानै बिसोर आं थाङो आबानिफ्राय आंलाय फारिया बले सातो परिना मुसु सानाथ' फरायनि मुसु अबालाय साइसता मा फराय मुसु सामुं हुमुंखले तो खालायले जों सामुं हुमुंखले मा खालायनि न'आव गानतां फले हारं रं माइ बफले हौरक खालाय फले मिनुबो साकले माबसु बासि माग थांबेराबो सामाग थांबो साकलाया माने सरकार थाया किसा हेल्प टेल मांगलाय दिसि गवर्नमेंट बा रुलिंग गवर्नमेंट जारा तुमाय बन्द किसा हेल्प मांगलाय आनि साना आर किसा को चौकटी सामानाय प्ले नमस्कार इम्बार गोपीमाला त्रिपुरा साबरम हाई सेकेंडारी स्कूल नि माध्यमिक एग्जाम रेखा ब माध्यमिक एग्जाम 464 नम्बर बांखा मानाय परे बिनि जे एम अंखा ब साइंस लाई परेनाय এবং বর্তমান সুপার 30 এন্ট্রান্স নি প্রিপারেশন নাই দङ আর একটা করম খাবো তো মাধ্যমিক রনাই পরে বিনে এম অংখা সায়েন্স লাই পড়নাই কিন্তু বিনি বফা মাগরুম এডিসি ভিলেজনি আসাজি পারাও বিনি বাসিন্দা ব হোকলাই ইনকাম সোর্স সংখ্যা শুধুমাত্র জুমনি উপর জুম কাল্টিভেশন উপর ডিপেন্ড খাই চলিও তাবো যে जों पारा प्रतिবেশী বা जोंबो बाखाखा चिना একজন গর্ব হিসাবে গর্ববোধ এবং বিবফাজে বিভিন্ন কতটুকু সাকসেস হয় না অবটা প্রশ্ন আপন বই যারা এই যে তাবক চিনিতা খুব প্রবন্ধ ত্রিপুরায় রফাই বা একটা আকার লাখা বিনি বিসিংতে বসানা একটা সংখ্যা কোন বই যে পারা প্রতিবেশী বা গার্ডিয়ান নি অবক হিসাবে বিনা মামাবো কলাইও আনবে একটা দেশ তোমায় অন বিহাফ অফ गोपीमाला फेमिली तरफ থেকে যে বনা নাইতো নাইছি তাকে বুকুক সং কি হেল্প খাইমাকে খাইছা আই তা কক সাইনাং আনি যে কিছু সানি চান্স মাকা বনা থাকা ই বতাবু সাবরুম আরসিসি স্কুল খুলতে তো এই মামিক পর্যন্ত হোস্টেল সংখ্যা তারপরে রেজাল্ট দেখা বসতে না মা খুশি এই সাবরুম বিনি স্কুল বিনি কামি বা 500 কিলোমিটার একটা এই বতো মোর দেন প্রায় 30 কিলোমিটার এরকম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বৃষ্টির আশায় কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরে দিঘির জল ঢাললেন গ্রামের স্ত্রী পুরুষেরা যুগ যুগ ধরে রাজ্যের মানুষের মননে বিশেষ স্থান অধিকার করে রয়েছে কমলাসাগরের কসবেশ্বরী মন্দির প্রচলিত কথা রয়েছে যখন বৃষ্টির আকাল পড়ে তখন গ্রামের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা সম্মিলিতভাবে মায়ের মন্দিরে কমলাসাগর দিঘির পবিত্র জল ঢাললে বৃষ্টি হয় ইদানিং প্রচন্ড দাবদাহের জেরে জেরবার রাজ্য সবাই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে এই বিশ্বাসে ভর করে আজ দেখা গেছে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ছেলে মেয়েরা সম্মিলিতভাবে কেউ মাথায় করে কেউ বা কাঁধে করে কমলাসাগর দিঘির জল কসবেশ্বরী মন্দিরে ঢাললেন বৃষ্টির আশায় গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস মায়ের আশীর্বাদে এবার বৃষ্টির ধারা নামবে সত্যি এভাবে সাধারণ মানুষের ধর্মীয় উন্মাদনা বিশেষ চেতনার আবহ তৈরি করে বেঁচে থাকুক মানুষের বিশ্বাস আর এভাবেই যুগের পর যুগ চলতে থাকুক প্রচলিত প্রথাগুলি Bureau Report, Tripura News 8.
নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ঋতুরাজ সিনহা। বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন সাংগঠনিক কাজে। আজ শ্রী সিনহা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে সাথে নিয়ে বর্ডার গোলচক্কর এলাকার নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করলেন। এই পরিদর্শন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ঋতুরাজ সিনহা দাবি করেন, লাইট হাউস প্রজেক্ট তৈরি হয়ে গেলে এটা গোটা দেশের একটা অন্যতম নজির হবে। एक बहुत बड़ा चैलेंज है बड़े शहरों में, अगरतला जैसे शहरों में गरीब तबके के लोगों का रहने का व्यवस्था चैलेंज है सरकार के लिए। और दूसरा कि जो हमारा बिल्डिंग कंस्ट्रक्शन का टेक्नोलॉजी है उसमें आधुनिक होना। तो प्रधानमंत्री जी एक विजनरी लीडर है, वो आज का नहीं, आज से बहुत आगे का सोच के देश की क्या जरूरत होगी, गरीब के क्या जरूरत होगी, क्या समस्या है देश के सामने, वैसा प्लानिंग करते हैं। और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है, ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहां पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला, यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है, ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन, हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा, ये पूरी तरह से कॉम्पोजिट डिजाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा, ताकि जो भी लोग यहाँ पे 1000 परिवार रहे, उनके जो भी जरूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। और इस पायलट टेस्टिंग के आधार पर देश में ऐसे लाखों और घर, सैकड़ों और शहरों में बनने जाएंगे फ्यूचर में। कब तक खत्म होगा ये प्रोजेक्ट? आप क्या देखिए, जैसा मैं यहाँ पे समझा कॉन्ट्रैक्टिंग एजेंसी से, यहाँ पे सॉइल अनस्टेबल होने की वजह से लंबे अरसे तक मजबूती के लिए 30 मीटर नीचे जाके फाउंडेशन का पाइलिंग हुआ। 30 मीटर बहुत गहराई होती है, जिसके कारण से इस प्रोजेक्ट में जितना समय लगना चाहिए था उससे सीधा डबल टाइम लग गया है। पर अब ये प्रोजेक्ट बहुत ही जल्द समाप्त और इनॉग्रेट होने के लिए तैयार है। ये साल के अंत तक आप मोटा मोटे मानिए कि इसका उद्घाटन होगा। और मुझे लगता है कि इससे बहुत सारे जो हमारे गरीब परिवार हैं, दिसंबर दिसंबर के तो दिसंबर तक जैसा बता रहे, इस साल के अंत तक इसका समापन और उद्घाटन होगा। और इससे हमारे जो वेलफेयर का काम है, प्रधानमंत्री जी का नंबर 1 मिशन है गरीब कल्याण। गरीब का घर कैसे हो, गरीब के घर में बिजली कैसे हो, गरीब के घर में पाइप से पानी कैसे जाए, गरीब के खाना बनाने के लिए गैस कैसे हो, गरीब के लिए और क्या क्या हो, ये प्रधानमंत्री का मेन फोकस है। और इसी फोकस में एक इतना बढ़िया सुंदर प्रोजेक्ट अगरतला में देखने को मिला। मैं प्रधानमंत्री जी और यहाँ के मुख्यमंत्री जी और अपने मेयर साहब तीनों को इसके लिए बहुत शुभकामनाएं और बधाई देता हूँ। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন ও জয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। এলাকার সূত্রে খবর, আপন ও জয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহি পুলিশ কনস্টেবল আপন ও জয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন ও জয়ের গোঞ্জাগিরি চলছিল।
অভিযোগ যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে। তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তি দে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচাই সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা মানে ঘুমিয়ে গেছি, 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45টার দিকে পুলিশ আইসা কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললিয়া এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল যাচ্ছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি কাজ করবেন, আমরা বলে ইনফরমেশন আমরা মাল রাখছি, আমরা তো কইছি দেখো তোমরা কইছি নাকি, তোমরা কমুনি এই কথা কই আমার স্বামীকে মারতে আমি তো একটা বাড়িও দিতে পারতাম না। আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না খাওয়ানোর তাহলে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে ঢুকতে চাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার 2টা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আসছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাইরে করে দিয়ে তারা টাইনা টুইনা তুলে বিছনা টিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন টন ভাঙ্গা টাঙ্গা সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকের থাকেও না, ওটা শিলচে গেছে ডাক্তার দেখাইছে। এবার ঘরে মাল রাখছে, এবার ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যা জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তাদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। না আসলে কোনো মহিলা কনস্টেবল আছিল না, আর 3জন পুলিশের। আমারও ধাক্কা টাকা দিতে চাইছে, আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আসছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন চাই। আপনারা কি চাইতেছেন? এখন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে হেউ চলতো, আমরা দিনে নিয়ে দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এরকম আমরা দিনে 3-4 ইনকাম করি, এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাড়ি দিতে যাই বোকা, এটা আমরা মানে নিতাম পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না, হইতেও পারে, আমরা এটা কিন্তু শিওর জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা, এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা 60,000 টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠা দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগে এই তো এই মাসে আমার ডাক্তার ওর প্রায় বর্ণমাস যাওয়ার কথা, ভাবছি মঙ্গলবার। ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় 60,000 টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় 3 ভরি 4 ভরির মতো। এই জায়গাটা কি নাম?
এটা গোকুলপুর সাথী নিয়ার সাথী সংঘ। আপনার বাড়ির মালিকের নাম শ্রী সুন্দর পাল। সুন্দর না? ও আপনি বাড়িতে ছিলেন না কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা দেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কাল নাকি ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুমের থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেখার জন্য আমাদের রতন ঘোষ মহোদয় এখানে আছেন, বিভিন্ন যারা আমরা কার্যকর্তারা এখানে আছেন, নবেন্দুবাবু আছেন, নবেন্দু ভট্টাচার্য, সবাই মিলে লোকাল যারা আছে আমাদের কার্যকর্তারা, তারা সবাই মিলে এটা যে কোনো আমাদের যখনই কোনো কার্যক্রম হয় এটা মানে উৎসবের মেজাজে আমাদের কার্যক্রম হয়। তো সেটাই হলো আজকে আমি যেখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি কোনোদিন ভাবতে পারিনি, সেখানেও গিয়ে দেখলাম এত সুন্দর ক্লাসরুম থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। তো এখানে আজকে দেখলাম ইন্টারন্যাশনাল স্টাইলে রেল হয়ে হচ্ছে, তো বলছে যে সেপ্টেম্বরের মধ্যে হবে। তো এখান থেকে দুটোই থাকবে, ব্রড গেজেরও ব্যবস্থা থাকবে, মিটার গেজেও থাকবে, আবার রোডের সাথেও কানেক্টেড থাকবে। মালপত্র এখান থেকে যে মাল যাবে, এখান থেকে মাল আসবে, অনেক সুবিধা হয়ে যাবে।